ভালোবাসা দিবস? সোজা কথায় লটর পটর দিবস বলবে ডি। করবি তো রুমে গিয়ে আকাম কুকাম। আসছে আমার সুশীল নারী। প্রিয় বান্ধবীর মুখে এমন কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেলেছে মুন্নি। তাহমি মেয়েটার মুখে কোনো লাগাম নেই, যখন তখন উল্টাপাল্টা কথা বলার জন্যই তাহামি ক্যাম্পাসে বহুল পরিচিত সে। মুন্নি চোখ পাকালো তাহামিকে। তাহামি তাতে থোড়াই কেয়ার করে। সে নিজের মতো বাদাম চিবোতে ব্যস্ত। ক্যাম্পাসে ঘাসের আস্তরণের ওপর আরও ছাত্রছাত্রী নিজেদের মতো বসে আছে। ভালোবাসা দিবস নিয়ে কোনো প্ল্যান আছে কিনা জিজ্ঞাসা করাতেই উপরোক্ত কথাটি বলল। ভাই, তুই একটু থাম। সব সময় এমন কথাবার্তা কেমনে বলিস তুই? চল চল, বাড়ি চল। ভাগ্যিস আশেপাশের কেউ খেয়াল করেনি। মুন্নি বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমিও উঠে দাঁড়ায়। পরনে তার অফ হোয়াইট কালারের 3 পিস, হাতে ছোট ব্যাগ, চুলগুলো লো বান করা, চোখে কাজল। দেখ বোন, তোদের মতো সুশীল আমি নই। যা করবি সেটা বলার সাহসও রাখবি। আমি ভাই ভার্জিন থাকতে চাই। এসব ডেট ফেট আমায় দিয়ে হবে না। বিয়ে প্রেম এগুলো হলো আজাইরা ঝামেলা। আর বেড়া মানুষ হলো উটকো ঝামেলা। আগে তোর বিয়েটা হোক, তখন তোর মুখের ওপর ঝামা ঘষে দেব। এখন আপাতত বাড়ি চল, লেট হচ্ছে। মুন্নি তাহমির হাত ধরে টানতে টানতে ভার্সিটি গেটের দিকে এগোতে লাগলো। তাহমি কথার জবাবে কিছু বলল না, উল্টো ভেঙচি কাটলো। রায়হানপুরের খানবাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ। ঘরের প্রতিটি কোণা যেন মুখিয়ে ব্যস্ততার মুখর হয়ে উঠেছে। গৃহকর্মীরা দৌড়ঝাঁপ করছে, রান্নাঘরে চলছে বিশেষ আয়োজন। পরিবারের সদস্যদের চোখে মুখে উত্তেজনার ঝলক, কারণ প্রায় 6 বছর পর বাড়ির একমাত্র ছেলে সোহন খান দেশে ফিরবে আজ। সোহন এই বাড়ির সবার আদরের বড় ছেলে। শৈশব থেকেই সে খান পরিবারের গর্ব। লেখাপড়ার সুবাদে তাকে বিদেশ যেতে হয়েছিল। তারপর থেকে শুধু ফোন বা ভিডিও কলেই যোগাযোগ। এতদিন পর তাকে সামনাসামনি দেখার জন্য সবার মন উতলা হয়ে আছে। বাড়ির বড়রা যেমন তাকে দেখে গর্বিত হবেন, তেমনি ছোটরাও মুখিয়ে আছে প্রিয় ভাই বা ভাইয়ার জন্য। খান পরিবারের 3 ছেলে, আজমাইন খান, ফারুক খান ও সবুজ খান। আজমাইন খান খান বাড়ির বড় ছেলে। তার একটি মাত্র ছেলে, নাম সোহন খান। লেখাপড়ার কারণে সে এতদিন বিদেশ ছিল। ফারুক খানের 1 ছেলে ও 1 মেয়ে, তাহামি ও আয়ান। তাহামি বড়, আয়ান তাহামির 2 বছরের ছোট। তাহামির সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, আর আয়ান অনার্সের 3য় বর্ষে পড়ছে। সবুজ খানের একমাত্র মেয়ে তৃষা, এবারই ছোট্ট মেয়ে তৃষা, সবে অনার্সে ভর্তি হয়েছে। ভাবি আয়ান তো একাই চলে গেছে, ভাইকে নিয়ে আসার জন্য তার আর তর সইল না। রান্নাঘরে খান পরিবারের 3 গিন্নি ব্যস্ত সময় কাটাচ্ছেন। সূর্য এখন মাথার ওপরে, সময়টা দুপুর। রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমিনা খানের কথাই সোহানের মা মারিয়া খান মুচকি হাসলেন। সেটা আর বলতে হয় না, আয়ানের তো ভাই অন্তর্প্রাণ। তা ঠিক বলছো, রান্না বান্না শেষ, এখন চলো গোসল করে নামাজ পড়ে নি, ছেলেটা যখন তখন চলে আসবে। আমিনার কথাই সম্মতি জানালেন মারিয়া। তামান্না খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে আসছেন। এবাড়ির ছোট বউ সে। তৃষার মা তুমিও যাও, গোসল সেরে নাও। বাড়ির ছেলে মেয়ে পুরুষরা এলে তো হই হট্টগোল লেগে যাবে। যাচ্ছি ভাবি। তামান্নাকে বলে কয়ে আমিনা ও মারিয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মেজমা, মেজমা, খিদে পেয়েছে খুব। কই তুমি? ধূপধাপ শব্দ করে রান্নাঘরে প্রবেশ করলো তামান্না তাহমিকে দেখে মুচকি হাসলেন। ভাবি ঘরে গেছে তাহমিম, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে ছোট মা, তাড়াতাড়ি দাও, আজ অনেক খিদে পেয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল তাহমি। তামান্না গলা উঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুই আয় তাড়াতাড়ি। তাহামির জন্য খাবার বেড়ে রান্নাঘরের অবশিষ্ট কাজগুলো করতে লাগলো তামান্না। ভদ্রমহিলা ভীষণ কাজ পাগল। কাজ না থাকলেও খুঁজে খুঁজে ছোটখাটো কাজ করাই ওনার স্বভাব। তপ্ত রোদে গাড়ির দরজা বাইরে দাঁড়িয়ে আছে আয়ান খান। এয়ারপোর্টে আনতে যাওয়ার কথা থাকলেও সায়নের বারণে আর যায়নি আয়ান। এত দূর থেকে ঢাকা গিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই বলেই জানিয়েছিল সোহন। আগত্য ভাইয়ের কথায় রায়হানপুরের হাইওয়েতে এসে দাঁড়িয়ে আছে আয়ান। এখান থেকেই সব জায়গার বাস চলাচল করে। ঢাকা থেকে আসতে গেলেও এখান দিয়েই গাড়ি যেতে হবে। আয়ান ছোট থেকেই সোহনের ভক্ত। তৃষাও সোহনকে ভীষণ পছন্দ করে। ছোট থেকে তৃষা সোহন ও আয়ানের ভীষণ আদরের।
মেয়েটা একেবারে চুপচাপ নম্র স্বভাবের, কিন্তু তাহামি আলাদা। তাহামির সাথে সবার সম্পর্কই সাপে নেউলে, কেবল তৃষার সাথে একটু ঠিকঠাক। আয়ানের সাথে যতটা না ঝামেলা হয়, সোহনের ক্ষেত্রে তার 3 গুণ বেশি ঝামেলা হতো। সোজা কথায় সোহনকে দু চোখে দেখতে পারেনি তাহামি। অবশ্য সোহনও তাহামিকে অপছন্দ করে। তাহামির অতিরিক্ত চঞ্চলতা নির্জলতার জন্যই এমন অপছন্দ। তার উপর তাহামির মতো টক্সিক মেয়ে এ তল্লাটে দুটো নেই। নিজের কোনো জিনিস আয়ানকে পছন্দ ধরতে দেয় না সে। এদিক সেদিক তাকাতে তাকাতে আচমকা বাস থামতে দেখে নড়ে চড়ে উঠল আয়ান। ঢাকার বাস এটাই। হ্যাঁ, এই বাসে করেই সায়নের আসার কথা ছিল। আয়ান দৌড়ে বাসের কাছে গেল। কিছুক্ষণের মধ্যেই শায়নকে দেখতে পেল। লম্বা চওড়া এক সুদর্শন যুবক, পরনে তার কালো রঙের শার্ট, সাথে জিন্স, চুলগুলো জেল লাগানো, চোখে সানগ্লাস, হাতে একটা ঘড়ি। বাস থেকে নামছে। কন্ট্রাক্টর লাগেজ নামাতে সাহায্য করছে শায়নকে। অয়ন গিয়ে সামনে দাঁড়িয়ে কেবল। আয়ান, এতগুলো বছর পর অয়নকে দেখে দুহাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরল সোহন। আয়ানও বেজায় খুশি। হ্যাঁ ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস বল? অনেক ভালো ভাইয়া। তুমি ফিরেছো, কি যে খুশি খুশি লাগছে। পাগল একটা। ভাই ভাইয়ে জড়াজড়ি শেষে সবগুলো লাগেজ দুইজন ভাগাভাগি করে হাতে নিল। তুমি রাখো ভাইয়া, আমি একাই সব গাড়িতে ওঠাচ্ছি। সোহন হেসে বলল। একসাথে নিলে তাড়াতাড়ি হবে, চল। আয়নও হাসলো। দুই ভাই জিনিসপত্র গাড়ির পেছনে তুলে নিজেরা সামনের সিটে বসলো। ড্রাইভিং সাথে যথারীতি আয়ানই বসেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে স্টার্ট দিল আয়ান। আপু, তুমি একাই খেয়ে নিচ্ছ? ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ালো তৃষা। তাহামি গোগ্রাসে গিলতে ব্যস্ত। খিদে সহ্য করতে পারে না মেয়েটা। খাওয়ার মধ্যে বিরক্ত করাও অপছন্দ তার। খাবার কি দোকলা খায় নাকি? তৃষা একটা চেয়ার টেনে বসলো। তাহামি নিজের মতো খাচ্ছে। শহন ভাইয়া এলে সবাই একসাথে খেতাম, সেজন্য বললাম। সোহনের নাম শুনে ভ্রু কুচকে তাকালো তাহামি। তৃষা এক গ্লাস পানি হাতে নিয়ে খাবার পায়তারা করছে। এমন সময় তাহামি বলল। ও আসবে বলে কি গোটা রাজ্যের মানুষ না খেয়ে বসে থাকবে? আর ও তো নিজে একটা বক রাক্ষস। আমার ভাগের খাবার কম পড়ে গেলে কি করব? তাহামির কথায় বিস্ময় খেল তৃষা। তাহামি তৃষার মাথায়। সাদ সাদ সাদ, কেমন করে পানি খাস? একটু বুঝে শুনে খাবি তো। আহারে। মিনিট দুয়েক পর তৃষার কাশি কমলো। তাহামি খাবার খাচ্ছে। এমনিতে খাবার কম খায় মেয়েটা, তবে অল্প খাবার খেতেও অনেক সময় লাগে। সোহন ভোজন রসিক মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু তাহামির অমন কথায় তৃষা হাসি আটকাতে পারেনি। ফলস্বরূপ বিস্ময় খেলো আর কি। তুমি তাহলে খাওয়া শেষ করো, আমি যাচ্ছি। কই যাবি? আয়, তোকে খাইয়ে দেব। না গো আপাই, আমি ভাইয়াদের সাথে খাবো। তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। তাহামি নিজের প্লেটের শেষ ভাতটুকু মুখে পুরে গমগমে গলায় বলে। যা ভাইদের পাগলা বোন। আমার বাবা পেট ঠিক তো সব ঠিক। এখন একটা লম্বা ঘুম দিলেই শান্তি। এখন ঘুমাবে তুমি? না, নাচবো। শহর আসবে না, এজন্য স্পেশাল নাচের প্র্যাকটিস করব, যাতে বাড়িতে ঢোকার সাথে সাথেই তোদের আদরের ভাইকে নৃত্য প্রদর্শন করতে পারি। ঠিক কাচ্ছেন না? তাহামি সবগুলো দাঁত বের করে মাথা দুই দিকে নাড়িয়ে এমনভাবে বলল কথাটা, তৃষা ফাল করে দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তাহামি দাঁড়ালো না। অন্যায় হাত মুছতে মুছতে ডাইনিং রুম থেকে বেরিয়ে দোতলার দিকে এগোলে সে। সোহন বাড়িতে পৌঁছানো মাত্রই সারা বাড়িতে হই হই লেগে গিয়েছে। আজমাইন খান, ফারুক খান, সবুজ খান সবাই বাড়িতে চলে এসেছে। তৃষা আর আয়ান তো সোহনের পিছু পিছু ঘুরছে। বেচারা একটু ফ্রেশ হয়ে এসেই বসার ঘরে বসেছে। তিনি মা তো খাবার দাবার খাওয়াতে ব্যস্ত হয়ে গেছেন। ভাত খাওয়ার পরেও হরেক রকম মিষ্টি আর পায়েস খাওয়াতে উঠে পড়ে লেগেছেন মারিয়া ও তামান্না। মেজমা, আমি তো মিষ্টি খেতে পারি না গো, এমনকি পেট ভরে গেছে। ওগুলো বরং পরে খাবো। মারিয়া খান সোহনের মাথায় হাত বুলিয়ে দিলেন। তামান্না মিষ্টি আর পায়েসের বাটিগুলো তৃষাকে নিয়ে রান্নাঘরে রেখে। হ্যাঁ সেটাই, আগে তাহমির বিয়েটা হোক, তারপর। হ্যাঁ রে শহর, অনেক জার্নি করে এসেছিস, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগবে তো। ছোট চাচার কথাই মুচকি হাসলো সোহন। আজমাইন খান এদিক ওদিক তাকিয়ে মারিয়াকে জিজ্ঞেস করলেন। মেজো বউ, তা আমি কই? এতক্ষণ হয়ে গেল, এর মধ্যে একবারও দেখলাম না।
তাহমির কথায় নড়েচড়ে উঠল সোহন। অনেকদিন হলো বিচ্ছুটাকে দেখেনি। মারিয়ার জবাবে বললেন, কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে নিজের ঘরে ঢুকতে দেখলাম, তারপর কোনো সারা শব্দ নেই। আপাই ঘুমিয়েছ হয়তো, আমাকে বলেছিল ঘুমাবে। তৃষা মাঝখানে বলল, বাবা, তাই এমনিতে তো এমন সময় ঘুমাতে দেখি না, আজ তো ঘুম পেলো কেন? ফারুক খানের কথায় হাসলেন আজমাইন খান। সোহন চুপ করে আছে। তাহমির ঘুম আজ ছুটিয়ে দেবে সে। আয়ান তৃষার সাথে চকলেট ভাগাভাগি নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজনেই চকলেট পাগল। আচ্ছা, আমি ঘরে গেলাম। সোহন বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই নড়েচড়ে উঠলেন। হ্যাঁ যা। বাবার কথায় মুচকি হেসে স্থান ত্যাগ করলো সোহন। দোতলায় দ্বিতীয় ঘরটা তাহমির ছিল, সোহন তার পরের ঘরটা। সোহন দ্রুত পায়ে সেদিকে এগোলো। ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজিয়ে রেখেছে তাহামি। ভেতর থেকে লক করেনি। মুচকি হাসলো সোহন। ঘুম ভাঙলে তাহামির রিয়াকশনটা কেমন হবে সেটা ভাবতেই পৈশাচিক আনন্দ লাগছে সোহনের। দরজা খুলে পা টিপে টিপে রুমে ঢুকলো সোহন। তাহামি কম্বল মুড়ি দিয়ে আছে, চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। সোহন আস্তে করে চেহারার উপর থেকে কম্বল সরাতেই চমকালো। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাহামি। সোহনের অবাক দৃষ্টিতে তাকানো দেখে ফিক করে হেসে উঠল সে। বোকা বনে গেল সোহন। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল ছেলেটার। বদের হাড্ডি, তুই কি ভেবেছিলিস আমার সাথে ঘুম ভাঙিয়ে খুব মজা নিবি, তাই না? তাহামি সোহা থেকে উঠে বসেছে। সোহন বসেই আছে। বতের হদ্দি আমি নাকি তুই? এখনো ভালো হতে পারলি না। বড় ভাইকে ভাই বলে ডাকিস না কেন? তুই বড় সরেনতে। তাহামি ভেঙচি কাটলো। সোহন বসা থেকে দাঁড়ালো, ড্রেসিং টেবিলের দিকে এগোলো, চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিল একটু। গুনে গুনে তোর থেকে 1.5 বছরের বড় আমি। ও, এখন কি তোকে বড় বলে মানতে হবে? অবশ্যই, নইলে তোর জন্য যে জিনিসপত্রগুলো নিয়ে এসছি সেগুলো তৃষাকে দিয়ে দেব। তাহামির চোখ চকচক করে উঠল। গিফটগুলো কিছুতেই হাতছাড়া করা যাবে না। নম্র স্বরে বলল, ভাইয়া তুই কত ভালো, ভালোর চেয়েও ভালো। ইস, কি বৃষ্টির প্রশংসা! প্রশংসা করতেও শিখিস না। তাহলে কি আবার স্কুলে ভর্তি হব? সোহন হাসলো। তাহামির উদ্ভট পোশাকের দিকে এতক্ষণ খেয়াল করেনি। কামিজের সাথে পাজামা পরেনি, পরেছে একটা স্কার্ট, কোমরে ওড়না পেঁচিয়ে রেখেছে। স্কুলে পরে ভর্তি হবে, আগে বল এসব কি পড়েছিস? তাহামি নিজের দিকে তাকালো, সিনেম্যাটিক ভাবে হাসলো, ঢং করে বলল, তাহলে কিসব পরবো? এটাকে ফ্যাশন বলে। এসব ফ্যাশন, এসব বাদ দিয়ে নর্মাল পোশাক পরবে। আমি ঘরে বসে নর্মাল পোশাক পরি না। কেন? কারণ আমি নর্মাল হতে চাই না। সোহন কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা নির্লজ্জ, ঠোঁটকাটা, টক্সিক সেটা ঠিক আছে, কিন্তু মাথা খারাপ হলো কবে থেকে? তুই ঘুমা, আমি একটু আসছি। সোহন ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে তাহামি গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, এখানেই ঘুমা, ঘুম ভেঙে গেলে আমার গিফট দিয়ে তারপর নিজের রুমে যাস। তোর সাথে এক রুমে ঘুমাবো? পাগল না আমি? ঘুম থেকে উঠে তোদের সব গিফট বুঝিয়ে দেবো আমি। এবার সর সামনে থেকে। কুত্তা কোথাকার, বজ্জাত একটা। সোহন তাহামিকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর উপরোক্ত কথাটি বলল তাহামি। নেহাত গিফটের আশায় ভালো ব্যবহার করলো সোহনের সাথে, নইলে খবর ছিল আজ। দুপুরে খটখটে রোদে ফিকে হয়ে এসেছে, চারিপাশে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। হালকা শীতের ছোঁয়া এখনো ঠিকে আছে, তবে বাতাসে বসন্তের আগমনী বার্তা, একটু মিষ্টি গন্ধ, যেন কেয়া আর শিউলি ফুলের মিশেলে সেই মিষ্টি গন্ধ। লোকজনের ব্যস্ততা এখন কিছুটা কমে এসেছে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা চাওয়ালার স্টোভ থেকে ধোঁয়া উঠছে, সঙ্গে এলাচ দারচিনির গন্ধ। কয়েকজন তরুণ বসে আছে বেঞ্চে, কারো হাতে নতুন বই, কেউ বই মেলা নিয়ে আলোচনা করছে। ফেব্রুয়ারি মাস জুড়ে চলে এই মেলা। তরুণদের মধ্যে সেসব নিয়ে কথাবার্তা হচ্ছে। পাশেই একদল বৃদ্ধ তাসের আসর জমিয়েছে, তাদের মধ্যে রাজনীতি আর পুরনো দিনের গল্প চলছে। রাস্তার ধারে স্কুল ফেরত শিশুদের কোলাহল, তাদের ফিতা বন্ধন খুলে এসেছে। কেউ খালি পায়ে দৌড়াচ্ছে, কেউ দোকানে দাঁড়িয়ে চকলেট কিনছে। ছোটখাটো হকার বিক্রির জন্য নিয়ে এসেছে বাতাসা, চিনির মোয়া আর তিলের খাঁচা। ঘুমের মধ্যে আচমকা চোখ মুখ পানির ছিটে লাগতেই হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসেছে সোহন। কি হলো বুঝতে সময় লাগলো কিছুটা। পিটপিট করে চোখ মেলে তাকালো সামনে। সবগুলো দাঁত বের করে হেসে দাঁড়িয়ে আছে তাহামি, ওর পেছনে আয়ান আর তৃষা। তবে ওরা দুজন ভয়ে ভয়ে আছে, সেটা ওদের দৃষ্টি জানান দিচ্ছে। এটা কি হলো? মেজাজ বিগড়ে গেছে সোহনের। তাহামি গদগদে বচনে বললে,
ঘুম ভাঙানো হয়েছে খুবই সম্মানের সহিত, কোনো প্রকার আঘাত করা ছাড়া। ফাসিল একটা, তোর এসছিস, কিছু বলবি? আয়ান সোহনের পাশে বসলো, ভাইয়ের কাঁধে হাত দিয়ে টিপতে লাগলো। তৃষাও পাশে বসেছে, তাহমি একাই দাঁড়িয়ে আছে। আমাদের গিফটগুলো কখন দিবে ভাইয়া? দীর্ঘশ্বাস ছাড়লো সোহন। শয়তানগুলো এই জন্য ঘুমটাও নষ্ট করলো। দাঁড়া। সোহন বিছানা থেকে নেমে গিফটের জন্য বরাদ্দকৃত লাগেজটা গিয়ে খুলল। আয়ান, তৃষা, তাহামি গোল হয়ে দাঁড়িয়েছে। আয়ানের জন্য ফোন, ঘড়ি, সাথে পারফিউম এনেছে সোহন। তৃষার জন্য মেকআপ ও স্কিন কেয়ারের সেট, সাথে ল্যাপটপ। দুইজন উপহার পেয়ে দারুণ খুশি। ধন্যবাদ ভাইয়া, আমরা এখন আসি। হ্যাঁ যা। তৃষা, আয়ান গিফট পেয়ে মহা খুশি। খুশিতে গদগদ ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দুজন। তাহামি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি গিফট দেবে সেজন্য। সোহন তাহামির দিকে তাকিয়ে হাসলো, লাগেজ থেকে একটা শাল বের করে ওর দিকে ছুঁড়ে মারলো। এই নে ধর, তোর জন্য শাল আনলাম। শালা? আয়ান, তৃষার জন্য এত কিছু আর ওর জন্য কিনা শাল? রাগে থরথর করে কাঁপছে তাহামি। পারলে সোহনকে ভর্তা করে খেয়ে ফেলতো। এই শালবাল দিয়ে কি করব আমি, শীত প্রায় শেষ, ধুরবাল। সোহন টোট কামড়ে হাসছে। তাহামিকে জ্বলতে দেখে আলাদা রকমের শান্তি লাগে। আহারে, লাগবে না আমার বাল। তাহামির সামনের গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সোহন শব্দ করেই হাসছে এখন। একটু রেগে থাকুক, আপাতত আবারও ঘুমাবে সোহন, রাতে এই পাগলিকে দেখে নিবে। সন্ধ্যা নেমেছে। খানবাড়িতে ঘটক এসেছিল বিকেলে। এই বাড়ির বড় মেয়ে তাহমির জন্যই ঘটকের আগমন। এ নিয়ে কতবার ঘটক সাহেব এলেন গেলেন তার হিসেব হয়তো তিনি নিজেও জানেন না। বিয়ে নিয়ে মারাত্মক অ্যালার্জি তাহমির, তবে সেটা বড় চাচার সামনে প্রকাশ করতে পারে না। তবে পাত্রপক্ষর সামনে এমন সব কাজকর্ম করে বিয়ে আপনা আপনিই ভেস্তে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছে তাহামি। রাতে মফস্বল শহর বড্ড নীরব, একেবারে শুনশান নীরবতা চারিদিকে। মাঝে মধ্যে দু একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে কেবল। কখনো সেখানে রাস্তাঘাটে লোকজনের হাঁক ডাকও শোনা যাচ্ছে। খানিকক্ষণ আগে বড় চাচা এসে বলে গেছেন আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, সামনে পরীক্ষা। কি দরকার এখন এসবের? অবশ্য পরিবারের লোকজনের কাছে দরকার বলেই বিয়ের কথা ভাবছেন তারা। তাহামি নেড়ে চড়ে উঠল। খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসে দুলছে, বড্ড জ্বালাতন করছে তাকে। এমনিতেই বিয়ে নিয়ে প্যারা, তার মধ্যে সোহনের থেকে একটা শাল গিফট পাওয়া। সবখানেই নিজেকে কুত্তা ভাগ্যের অধিকারী মনে হচ্ছে তাহামির। কি রে শাকচুন্নি, এখানে শটান হয়ে দাঁড়িয়ে আছিস যে? সোহনের কথাই পেছন ফিরে তাকালো তাহামি। ইচ্ছে করছে ব্যাটার গাল টিপে দিতে। তোর ঘাড় মটকাবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। পেপিলিকার পাখা গজায় মরিবার ধরে। সোহনের ঠেস দিয়ে কথা বলার কারণ ভালো করেই বুঝতে পারছে তাহামি। বিয়ের কথাবার্তা চলছে, সেজন্যই এরকম বলল সোহন। তাহামি নবমা নিঃশ্বাস ফেলল। হুট করেই সোহনের চুলগুলো টেনে দিল। ব্যথায় মৃদু শব্দ করে উঠল সোহন। সেদে সেদে ঝামেলা করতে আসবি না সোহন ভাইয়া। বাড়িতে এসেছিস ভালো কথা, আমার পেছন লাগবি না একদম। সোহন ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেয়েদের হাতে মার খেতে হচ্ছে এই জীবনে। সব জায়গায় সমান অধিকারের কথা বলা হয়। তাহলে মারামারির ক্ষেত্রে সমান অধিকার বজায় রাখা দরকার। ব্যাস। সোহন তাহামির চুল ধরে মারল এক টান। তাহামি চিৎকার করে ওঠে, সোহনের চুল চেপে ধরলো। তারপর শুরু হলো দুজনের চুল টানাটানির মিশন। তাহামি ব্যথায় চিৎকার করছে আর সোহনের চুলগুলো উকড়ে দিচ্ছে। সোহন চোখ মুখ কুচকে আছে। তাহমি তুই ছাড়, আমি ছেড়ে দেব। তুই ধরলি কেন আগে? আমি ধরিনি আগে, আগে তুই চুল টেনে ধরেছিস, মেরেছিস। বজ্জাচ্ছে আমরা, ছাড় চুল, চুল ছাড় বললাম। সোহন ছাড়লো না। তাহামি তো কম যায় না। এদিকে ওদের চেঁচামেচি শুনে আয়ান ঘর থেকে ছুটে এসেছে। বোনের ঘরে ঢুকেই এমন দৃশ্য দেখবে ভুলেও ভাবেনি সে। এমনভাবে দুইজন দুইজনের চুল ধরে টানাটানি করছে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগেছে। আপাই কি করছো? ভাইয়াকে ছাড়ো। তুই সরায়ান, এই ছেমড়ি বেশি বোঝে, বাড়ি ফিরেই আমার সাথে ঝামেলা করা। আমার নাকি পাখা গজিয়েছে। বেয়াদব একটা, তোর সাথে মজা করো পাপ হয়েছে। কিছু ভাষা ছ্যামরা। তুই বেয়াদব, তোর গোষ্ঠী বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। আয়ান এবার সোহনের দিকে তাকাচ্ছে, আরেকবার তাহমির দিকে তাকাচ্ছে। কেউ কারোর চেয়ে কম যায় না। সোহন বলল, ওরে গাধি, তোর গোষ্ঠী আর আমার গোষ্ঠী তো একই। তারপরেও তোর গোষ্ঠী খারাপ।
আয়ান নিজেকেও অসহায় ফিল করছে। এই তুলকালাম কিভাবে থামাতে হবে সেটা ভাবছে ছেলেটা। আয়ান আর অপেক্ষা করলো না, রুম থেকে বেরিয়ে সোজা বড় চাচির ঘরের দিকে এগোলো। তাহমির বিয়ে হয়ে গেল, সায়নের বিয়ে নিয়ে ভাববো। কি বলো সায়নের বাবা? বিছানায় শুয়ে আছেন আজমাইন খান। মারিয়া চেয়ারে বসে পান চিবোতে চিবোতে বললেন কথাটা। মাঝে মধ্যে পান খাওয়া হয় ওনার। আজমাইন খান নড়েচড়ে উঠলেন, স্ত্রীর কথার প্রত্যুত্তরে বললেন, আগে তাহমির বিয়ে তো হোক। মেয়েটা বিয়ে নিয়ে যা পাগলামি করে, নিজের কোনো পছন্দ থাকলেও না হয় বুঝতা, তাও তো নেই। বিয়ে করবে না বলে বাবার পাত্রপক্ষের সামনে পাগলামি করে। তা ঠিক বলেছ। বড় মা, আসবো? দরজার বাইরে দাঁড়িয়ে আছে আয়ান। মারিয়া সেদিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আয়, কিছু হয়েছে? বড় মা। আয়ান ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল। আজমাইন খানের চক্ষু কপালে ওঠার জোগাড় হয়েছে। মারিয়া দ্রুত আয়ানের সাথে তাহমির ঘরের দিকে এগোন। সায়ন, কি হচ্ছে এসব? আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে চমকালো সোহন। তাহামিকে ছেড়ে দিল সে, তাহামিও ছাড়লো। দুজন ভোলা ভোলা চেহারা করে বলল, কিচ্ছু হয়নি তো মা। আয়ান বলল তোরা মারামারি করেছিস, তোরা কি ছোট হয়ে গেলি নাকি? সোহন কিছু বলার আগেই তাহামি মারিয়ার দিকে এগিয়ে এসে বলল, বড় মা, তুমি ভাইয়াকে বলো আমার সাথে ঝামেলা না করতে। আমাকে ঠেস দিয়ে কথা বলছিল তখন। সোহন গোপনে চোখ পাকালো তাহামিকে। তাহামি মিটমিট হাসছে। মারিয়া খান সোহনের দিকে তাকিয়ে বললেন, সায়ন, তুই তো বড় বড় ভাই হয়ে এমন করছিস কেন? মিলেমিশে থাকবি সবাই। আমি ঘরে গেলাম, এসব যেন আবার না হয়। ঠিক আছে মা। হাতে জাত চেপে বলল সোহন। মারিয়া খান চলে গেলেন ঘর থেকে। অয়ন চোরের মতো দাঁড়িয়ে আছে। সোহন কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে তাহমিকে চোখ পাকিয়ে গেল ঠিকই। চুলের ব্যথায় চোখ ছলছল করছে তাহমির। চোখ মুখ ফুলে গেছে হয়তো। আয়নও আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে এগোলো। মফস্বল শহরের সকালটা খুবই শান্ত এবং তাজা। মাঘ মাসের ঠান্ডা হাওয়া একদমই মনোরম। চারপাশের রাস্তার ধারে কিছু মানুষ হাঁটছে, কিছু পাখি গাছের ডালে বসে সকালের গান গাইছে। দোকানপাট খোলার প্রস্তুতি নিচ্ছে, আর নরম মিষ্টি মিষ্টি চায়ের গন্ধ বাতাসে ভেসে আসছে। হালকা কুয়াশা মেঘের মতো জমে থাকা, তবে তাকে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। গ্রামের দিকে মাঠগুলোতে শিশির জমে আছে, তবে তাতে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। গ্রামের দিকে মাঠগুলোতে শিশির জমে আছে, আর কৃষকরা তাদের কাজ শুরু করার জন্য বেরিয়ে পড়েছে। বাতাসে শীতলতা মিশ্রিত হলেও গ্রামীণ জীবনে একটু নতুন দিনের শুরু অনুভূতি হচ্ছে। খানবাড়িতে ইতিমধ্যে রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালের নাস্তার পরপরই দুপুরের রান্নার কাজ শুরু হয় এই বাড়িতে। আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। সকাল সকাল ঘটক এসেছিল। বিকেলে পাত্রপক্ষ আসবে তাহমিকে দেখতে। সেজন্য আজ ক্লাস বন্ধ তাহামের। বাসা থেকে চেহারার দিকে নজর দিতে বলা হয়েছে তাকে। গায়ের রং কিছুটা চাপা হলেও মেয়েদের অনেক ভুগতে হয়, লোকের কথাও শুনতে হয়। এই সমাজ মেয়েদের সৌন্দর্য দেখেই মূল্যায়ন করে। তাহামি অবশ্য সেসব নিয়ে মন খারাপ করে না। বাইরের লোকজনকে কি বললো সেসব নিয়ে মন খারাপ করে না। খানবাড়িতে তাহামির ভীষণ আদরের, সেজন্য গায়ের রং নিয়ে কখনোই হীনমন্যতায় ভুগতে হয়নি তাকে। বিকেলবেলা পাত্রপক্ষ এসেছে বাড়িতে। বসার ঘরে বসানো হয়েছে তাদেরকে। ছেলে এবং ছেলের বাবা ভাই এসেছে মেয়ে দেখতে। পাত্র পেশায় ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। ঢাকায় বাড়ি, সম্ভ্রান্ত পরিবার বলা যায়। পাত্রপক্ষের আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চায় না আজমাইন খান। ফারুক খানও আছেন বাসায়। সবাই প্রাণপণে তাহমির বিয়ে দিতে চাচ্ছে এবার। পাত্রপক্ষের সাথে বসে আছে আয়ান। তৃষা এক কোণায় দাঁড়িয়ে আছে। তাহমিকে সাজিয়ে দিয়ে এসেছে তৃষা। আমিনা তাহমির হাতে শরবতের ট্রে দিয়ে বসার ঘরে যেতে বললেন। বাধ্য মেয়ের মতো তাহমি শরবতের ট্রে নিয়ে বসার ঘরে প্রবেশ করলো, কিন্তু বিপত্তির সৃষ্টি হলো টি টেবিলে ধাক্কা খেয়ে। শরবতের ট্রে পড়ে যাওয়াতে মেকি রাগ দেখালো তাহমি। বলল, আম্মা, এই টেবিলটা এইখানে কে রেখেছে? আমার এই বিয়েটাও বুঝি ভেঙে গেল রে। পাত্রীর এমন আচরণে পাত্রপক্ষ হকচকিয়ে গেছে। মেয়ের মাথায় সামান্য আমি কিনা এটাও সন্দেহ আছে। এই বিয়েটাও ভাঙলো মানে? মেয়ের আরও বিয়ে হয়েছিল নাকি? আচমকা পাত্রের বাবার এমন প্রশ্নে উপস্থিত সবাই গুরুগম্ভীর হয়ে গেল। যে মানুষ সামান্য একটা কথায় এরকম প্রশ্ন করতে পারে তারা নিশ্চয়ই বড় মনের মানুষ না। আজমাইন খানের গায়ে লাগলো কথাটা।
তাহমি চুপচাপ দাঁড়িয়ে, চোখ মুখ ভেঙিয়ে কাঁদছে। পাত্র ফ্যাল দৃষ্টিতে সেই মেয়ের আগে বিয়ে হলে সেটা কি আপনাদের জানাতাম না? না, জানাতে পারতেন। আজকাল কত কিছু তো ঘটে। তাহমি ঘরে যাও। মারিয়া, খাবার দাবারের আয়োজন করো। আগে খেয়ে নি, তারপর কথা হবে। এমন লোকজনের সাথে মেয়ে বিয়ে দেবেন না খান সাহেব। তবে তাই বলে অতিথি বিনা আপ্যায়নে যেতে দেওয়ার মানুষও নন তিনি। আজমাইন খান এমন স্বভাবেরই মানুষ। পাত্রপক্ষের খাওয়া দাওয়া শেষে চলে গেল। তাহমি খুব খুশি। এই বিয়েটাও ভণ্ডুল হলো। সোহন বাড়িতে ছিল না বিকেলে। এত বছর পর বাড়ি ফিরেছে। এলাকার সব বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করাচ্ছিল। সেটা করতেই সারা বিকেল বাইরে থেকে সন্ধ্যার পর বাসায় ফিরল সোহন। সন্ধ্যা নেমে এসেছে, রাত হবে হবে ভাব। আকাশের গাঢ় নীল রংটা আরও গভীর হয়ে আসছে। একে একে চলে উঠছে তারারা। গলি ঘুপচির ছোট ছোট দোকানগুলোর শাটার আধখোলা। কিছু মানুষ শেষবারের মতো চা সিগারেটের আড্ডা সেরে নিচ্ছে। রাস্তায় ল্যাম্পপোস্টের মলিন আলোয় ফাঁকা পথটা যেন আরও নির্জন মনে হচ্ছে। দূরের কোনো বাড়ি থেকে ভেসে আসা ঘুঘু পাখির ডাক আর ঝিঝির একটানা শব্দে রাতের আভাস দিচ্ছে। বসার ঘরের সোফায় বসে চা পান করছেন ফারুক খান। আয়ানও সাথে আছে। টিভি দেখতে ব্যস্ত সে। তৃষা নিজের রুমে বই পড়ছে। আমেনা খান চায়ের সাথে কিছু পকোড়া দিয়ে গেলেন মাত্র। আয়ান সেখান থেকেই একটা পকোড়া হাতে নিয়ে মুখে পুরে চিবোচ্ছে এখন। সোহন বাসায় ফিরেছে একটু আগেই। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরে ঢুকলো সোহন। বস সোহন। চাচার কথায় বসলো সোহন। আয়ান ইশারায় পকোড়া খেতে বলল তাকে। সোহনও গরম গরম পকোড়া খেতে লাগলো। তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে বেচাব্বু? না রে, পাত্রপক্ষ সুবিধা ছিল না, কথাবার্তা কেমন কেমন লাগলো। সেজন্য আজমাইন ভাইয়া নিজে বাদ দিলেন। আর তাহমি তো আছেই। লোকজনের সামনে গিয়ে এমন কাণ্ড করে, মেয়েটার সব পাগলামি আর ভালো লাগে না আমার। এক নাগারে কথাগুলো বলে একটু জিরিয়ে নিলেন ফারুক। তারপর আবার বলতে লাগলেন, বয়স হয়ে আমাদের, তাহমির বিয়েটা হলে বাঁচি, কিন্তু ওই মেয়ের কি সমস্যা কি জানে। খুন কবুল তো বিয়ে কবুল না। বেশ বিরক্তি প্রকাশ করলেন ফারুক। মফস্বল শহরে 23-26 বছর বয়সী মেয়ের বিয়ে না করা বিরাট ব্যাপার। পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন সবাই কথাকথি করে। সেই জন্য তাহমির বিয়ে নিয়ে ফারুক খান এতটা উদ্বিগ্ন হয়ে থাকেন। বলছিলাম। সোহন সংক্ষিপ্ত উত্তর। ঝামেলায় তাহমির গিফটগুলো দেওয়া হয়নি, সেটাই ভাবছে সোহন। ভাইয়া, এলাকার ছেলে পুলে মিলে পিকনিকের আয়োজন করবে, তুমি সেখানে থাকবে না? কবে? কাল বাদে পরশু, মানে শুক্রবার। দরকার নেই, আমরা বাসায় পিকনিক করব। অয়নের মুখ গোমরা হয়ে গেল সোহনের কথায়। মন মরা হয়ে বলল, তুমি জয়েন করবে না? ঠিক আছে, আমাকেও না করছো। আমরা ছাদে বসে পিকনিক করব। তুই, আমি, তৃষা আর তাহমি। ইচ্ছে করলে তোর বন্ধুদেরও ডাকতে পারিস। কেমন হবে? দারুণ হবে ভাইয়া। অয়ন বেশ খুশি হয়েছে সোহনের প্রস্তাবে। ওকে, থাক, আমি একটু আসছি। আয়ান মাথা নড়ালো কেবল। সোহন বসার ঘর পেরিয়ে দোতলার দিকে এগোলো। তাহমির গিফটগুলো দিতে হবে। কি রে, মন দিয়ে পড়ছিস না যে? পড়ার সময় এত মাথা চুলকাছিস কেন? মনের অদ্ভুত প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে তৃষা। মাথা চুলকোচ্ছে বলেই তো চুলকোতে হচ্ছে। উকুন হয়েছে আপাই। উকুন? চোখ মুখ কুচকে ফেললো তাহমি। তৃষার পাশ থেকে উঠে অন্যদিকে গিয়ে বসলো। কালকে ঔষধ দিবি চুলে। হ্যাঁ দেব, তুমি একটু শান্ত হয়ে বসো তো। কেমন জানি ছটফট করছো। ছটফট না রে, ছটফট না। আমি বুঝি না, আমাকে বিয়ে দেওয়ার জন্য সবার এত তাড়া কেন? তুমি বাড়ির বড় মেয়ে, তাছাড়া কদিন পর তো তোমার মাস্টার্সও শেষ হয়ে যাবে। বিয়ের চিন্তা করাটাই কি স্বাভাবিক না? তৃষা এত গুরুগম্ভীর কথা অপছন্দ হলো তাহমির। ফলশ্রুতিতে জোরে ধমক দিল সে। চুপ পাকনামি, পড়তে বসেছিস, পড়। তৃষা মাথা দুদিকে নেড়ে বইয়ে মুখ গুজলো এবার। এর মধ্যে রুমে সোহন ঢুকলো। হাতে তার তাহমি, তোর রুমে চল তো একটু। ভ্রু কুচকে তাকালো তাহামি। ভ্রু নাচিয়ে ইশারায় শুধালো, কেন? সোহন ইশারায় বুঝে বলল, তোর জন্য গিফট এনেছি, সেগুলো নিবি না? খুশিতে তাহমির প্রায় লাফিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই চুপ করে দাঁড়ালো। এত আনন্দ ভালো না তাহমি। শেষে ব্যাগে দেখবি কিছুই নেই, হুদায় কষ্ট পাবি তখন। মনে মনে এরকম বুঝ দিয়ে নিজেকে শান্ত করলো তাহমি। আচ্ছা চলো।
তৃষা আর চোখে সব দেখলো, তবে কিছু বলল না। তাহমি সোহনের সাথে নিজের রুমের দিকে এগোচ্ছে, পাশাপাশি ভাইয়ের হাবভাবও বুঝতে চেষ্টা করছে আসলে কি গিফট দেবে। ঘরে পৌঁছে ব্যাগটা বিছানায় রাখলো সোহন, বলল, ব্যাগ খুলে দেখ। তাহমি কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ব্যাগ খুলতে লাগলো। ব্যাগ খুলে প্রথমেই যে জিনিসগুলো নজরে এলো সেটা হচ্ছে চকলেটের বক্স। গুনে গুনে 5টা চকলেটের বক্স বের করলো তাহমি। খুশিতে গদগদ ভাব নিয়ে ব্যাগের ভেতরে আর কি কি আছে সেগুলোও বের করতে লাগলো তাহমি। ল্যাপটপ, ফোন, ঘড়ি, মেকআপ সব কিছুই আছে। ভাইয়া, তুই এত কিছু আমার জন্য এনেছিস? তাহমির উপচে পড়া খুশি দেখে সোহন মিটিমিটি হাসছে। হ্যাঁ। উফ, কি যে খুশি লাগতেছে রে আমার। এই খুশিতে একটা চুমু খেয়ে রে মা। তাহমি ঠোঁট উঁচিয়ে সোহনের দিকে এগোতে যাবে, এর মধ্যেই হাত দিয়ে ঠোঁট আটকে দিল সোহন। চোখ পাকিয়ে বলল, তোর কি লাজ লজ্জা হবে না? এখন এমনই আছিস। তাহমি ভেঙচি কাটলো। সবগুলো গিফট আবারও ব্যাগের ভরতে ভরতে বলল, লজ্জা দিয়ে কি হয়? আর আমি কি বাইরে কাউকে চুমু দিয়েছি নাকি? হ্যাঁ, তো চুমু দেওয়ার শখ থাকলে বিয়ে করছিস না কেন? বিয়ে করলে তো ঝামেলা মিটে যায়। ধুরবাল, বিয়ে করলে কি শুধু চুমুর জন্য করা যায়? বিয়ে মানে দায় দায়িত্ব, শ্বশুর শাশুড়ি, গোটা পরিবারের লোকজনের দেখাশোনা। বাবারে বাবা, আমাকে দিয়ে এত সব হবে না। আমি একাই ঠিক আছি। মাস্টার্স শেষ করে একটা জব করবো আর ঘুরবো। হ্যাঁ, খানপারে মেয়ে বিয়ে না করে আইবুড়ো থাকবে। সোহন ভাইয়া, থামবি তুই? ফাসিল একটা, অসভ্য। সবসময় তুই তো করি। সোহন এসব বকতে বকতে তাহামির ঘর থেকে বেরিয়ে গেল। তাহামি বুঝতে পারছে না সোহন হঠাৎ চেতে গেল কেন। অবশ্য রক্ত তো একই, চেতা স্বাভাবিক। শীতের রেশ এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু ফাল্গুনের আগমনী বার্তা হালকা গরম বাতাসে টের পাওয়া যাচ্ছে। রোদটা একটু ম্লান, কুয়াশার পর্দা সরে গেলেও আকাশ সজাগভাবে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। রাস্তার ধারে শুকিয়ে যাওয়া পাতাগুলো বাতাসের ছোঁয়ায় আলোতে করে উড়ে বেড়াচ্ছে। ফাঁকা রাস্তায় দু একটা সাইকেল, গরুর গাড়ি আর রিকশার টুংটাং শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। পুকুরের জলে রোদের আভা চিকচিক করছে, আর জলের ধারায় কাশফুলের শীর্ণ কাণ্ডগুলো বাতাসে দুলছে। দুপুরের এই নিস্তব্ধতায় শুধু শোনা যাচ্ছে গাছের পাতার খসখস শব্দ আর ইটের ভাটার কালো ধোঁয়ার নিচ দিয়ে উড়ে যাওয়া কাকের ডাক। দূরের বাঁশবনের পাশ দিয়ে হালকা দুলুনি নিয়ে বয়ে যাচ্ছে একটা ধুলো ভরা পথ, যেন ফাল্গুনের প্রথম প্রহরে প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষা প্রতিটি গাছপালা, মাঠ আর নদী। মাঘের শেষে দুপুরের প্রকৃতি এভাবেই যেন এক নতুন রীতির জন্য নিঃশব্দ প্রস্তুতি নিচ্ছে। মেয়েটার জন্য ভালো ভালো বিয়ের সম্বন্ধ আছে। তাহমির বিয়ে না হলে তিশার বিয়ের বিষয়ে কিছু করাও যাবে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বললেন সবুজ খান। তামান্না স্বামীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ সেটাই, আগে তাহমির বিয়েটা হোক তারপর। কিন্তু তামান্না, তাহমি তো বিয়ে করতে চায় না। এত বড় মেয়েকে তো আর জোর করে বিয়ে দিতে পারে না। চিন্তায় ডুবলেন তামান্না। তৃষার বাবার কথা তো ঠিকই, তাহামি বাড়ির বড় মেয়ে, ওর বিয়ে হলে তৃষার বিয়ের বিষয় এগোনো যাবে। কিন্তু তাহামি তো বিয়েই করতে চায় না, আর তাকে তো জোর করতেও পারছে না কেউ। এতগুলো গিফট দিল সোহন, অথচ তাহামি তার সাথে ঝামেলা করলো। এসব ভেবেই মনটা খচখচ করছে তার। সেদিন যে রেগেমেগে ঘর থেকে বেরিয়ে গেল সোহন, তারপর থেকে ঠিকমতো কথাও বলে না। এটা নিয়েই সমস্যা তাহামির। মনে মনে এরকম অনেক কথা বলতে বলতে বারান্দা দিয়ে সোহনের ঘরের দিকে এগোচ্ছে তাহামি। সোহন এখন ঘরে আছে, মাত্র বাসায় ফিরেছে সে। তাহামি দরজাটা ফাঁক করে উকি দিল। সোহন গোসল সেরে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তাহামি নিঃশব্দে ঘরে ঢুকে আচমকা বলে, টুকি, কিছু বলবি? সোহন আগের মতোই আয়নার দিকে তাকিয়ে আছে। তাহামি বিছানায় পা ঝুলিয়ে বসে বলল, কেমন কথা? এমন ভাব দেখাস কেন? সোহন পেছন ফিরে তাকালো, বলল, ভালো মতো জিজ্ঞেস করলাম কিছু বলবে কিনা, তাতেও দোষ? হ্যাঁ দোষ, যত দোষ সোহন ঘোষ। তুই বিয়ে করে বাড়ি ছাড়বি কবে জন্যে? চোখ বড় করে ফেললো তাহামি, কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, আমি চুন্নি, তোর বউ হবে মহা শাকচুনি। শকুনের দোয়ায় গরু মরে না। আমি তো শকুন, তুই তাহলে গরু, বলদ গরু। আম্মা। সোহন চমকালো, থমকালো। তাহামি ওকে বলদ গরু বলল? তাহামির হাম্মা ডাক
থেমে গেল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। সোহন চমৎকারভাবে মেয়েটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়েছে। চোখের সামনে থেকে সর পাচ্ছি। তুই পাজি। তাহামি সোহনের পেটে ঘুষি মারল, তারপর এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সোহন চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বসন্তের বর্ণনা যেন এক নতুন জীবন শুরু হওয়ার মতো। শীতের কনকনে ঠান্ডা বাতাসে গ্রীষ্মের উষ্ণতার কাছে পরাজিত হয়ে মৃদু আর কোমল হাওয়ার বদলে যাচ্ছে। গাছগুলোর শাখায় শিকড়গুলো আবার প্রাণ পেয়েছে, ফুলের কুড়িগুলো ফুটে উঠেছে, আর চারপাশে যেন এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। সাদা, হলুদ, লাল বিভিন্ন রঙের ফুলগুলো বসন্তের আগমনের ঘোষণা দেয়। পাখিরা আনন্দে গান গায়, হাওয়া তাদের কিচিরমিচির শব্দ মিশে যায়। দিনের আলো দীর্ঘ হয় আর সন্ধ্যার নরম আলো হৃদয়ে এক শান্তির অনুভূতি নিয়ে আসে। বসন্ত এমন এক সময় যখন জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে শুরু হয়। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। এর মধ্যে তাহমির মাস্টার্স পরীক্ষা শেষ। সোহন পারিবারিক ব্যবসার হাল ধরেছে। সবার জীবনই এগিয়ে যাচ্ছে, শুধু তাহমি বিয়েতে রাজি হচ্ছে না। মা, আমি বিয়ে করব না। কতবার এক কথা বলতে হবে বলো তো? আহা, এত রাগারাগি করিস না, আগে কথা তো শুনবি। আমিনা মেয়ের হাত ধরে বললেন। তাহামি বেজায় ক্ষেপে আছে। পরীক্ষা শেষ হতেই প্রতিদিন বিয়ে বিয়ে করে জ্বালিয়ে মারা হচ্ছে তাকে। কি কথা শুনবো? আচ্ছা ধর, তুই বিয়ে করলি কিন্তু তোকে সংসার করতে হলো না, মানে কোনো কাজকর্ম, শ্বশুর শাশুড়ি এসব কোনো প্যারাই রইলো না, তাহলে বিয়ে করবি? মায়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না তাহামি। বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। আমিনা খান ভুরুচি ইশারায় আবারও জিজ্ঞাসা করলেন। তাহামি বলল, কিছুই যদি না করতে হবে না, তাহলে কেউ আমায় বিয়ে করবে কেন? সেই সব দিয়ে তোর কোনো দরকার নেই, তুই বিয়ে করবি কিনা বল। ঠিক আছে, বিয়ে করব, শুধু শ্বশুর বাড়ি যাবো না। খুশিতে জোরে সোরে হেসে উঠলেন আমেনা। মেয়েকে জড়িয়ে ধরলেন। তাহামি স্বাভাবিক চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাতেই হবে, তাহলে ব্যাগপত্র গুছিয়ে নে। কেন? তোর নানার বাড়ি যাবি। নানা বাড়ি? সেখানে গিয়ে কি হবে মা? কৌতূহলী হলো শুধালো তাহামি। আমেনা খান বললেন, ওখানে বসেই বিয়ে হবে। ও মা, তা কেন? তুই শুধু বিয়েটা করবি মা, তারপর বাড়ি চলে আসবি, ঝামেলা শেষ। প্লিজ হ্যাঁ বলে দে। তাহামি চুপ করে রইল কিছুক্ষণ। চাতক পাখির মতো তাকিয়ে আছে আমেনা। তাহামি মুখ খুলল। বেশ, ঠিক আছে, যাব, আমি করবো বিয়ে। কিন্তু বিয়ের পর যদি বলো শ্বশুর বাড়ি যেতে হবে, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে দিলাম আমি। না না, শ্বশুর বাড়ি যেতে হবে না তোকে। ঠিক আছে। তাহামি আলমারি খুলল, জামা কাপড় গোছানো শুরু করল। এই বিয়ে পাগলামি থেকে মুক্তি চাই সে। কাকে বিয়ে করতে হবে, কোথায় বিয়ে করতে হবে সেটা কোনো বিষয় নয়। সকাল থেকে আমাদের গ্রামের শিকদার বাড়ির বাতাসে উৎসবের গন্ধ। প্যান্ডেলের রঙিন কাপড়, ফুলের মালা আর ঝলমলে ফেয়ারি লাইট ঝলঝল করছে তাহমির নানা বাড়ি। কিন্তু এই পুরো সাজসজ্জার মাঝে এক কোণে বসে থাকা তাহমির মুখটা যেন একদমই মলিন। লাল বেনারসির আঁচল হাতে মুঠো করে ধরে আছে তাহামি। তার হাতে মেহেদির নকশা, কিন্তু মনে শুধুই এক অজানা শূন্যতা। মেয়েটার একবারও জানতে ইচ্ছে করেনি বরকে। জানলেও কি কিছু বদলাতো? এই বিয়ে সে করছে কেবল পরিবারের মুখের দিকে তাকিয়ে। মা বাবার চাপ, আত্মীয় স্বজনের কথার ভার, বিয়ে জ্বালাতন, সব মিলিয়ে একরকম বাধ্য হয়েই। বাইরে প্যান্ডেলের নিচে অতিথিদের ভিড়। গানের মাইক থেকে বেজে চলেছে বিয়ের গান। গ্রামের অঞ্চলে বিয়ে মানেই গান বাজনা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে আমেনার। বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে। আমেনার সাথে তামান্না ও তৃষাও আছে, শুধু নেই মারিয়া খান। তাহামি এই নিয়ে মাকে প্রশ্ন করেছিল বড় মায়েরা কেন আসেনি। জবাবে আমেনা বলেছিল বিয়ের সময় আসবে সবাই, ব্যাস। যে বিয়ে নিয়ে তাহামির কোনো মাথা ব্যথা নেই, সেই বিয়েতে কেউ না এলেও ব্যাপার নেই। বেশ কিছু সময় পর বর এসেছে শব্দে মুখরিত হলো বিয়ে বাড়ি। তাহামিকে পাত্রীর বসার জন্য নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। বিপরীত দিকে বর বসেছে, তার মাঝখানে কাপড় টাঙানো আছে। কেউ কাউকে দেখতে পারছে না। তাহমির সাথে তৃষা সহ আরো অনেকে বসে আছে। কাজী তাহমিনা বেগম, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? তাহামি চোখ বন্ধ হয়ে আসে। এক মুহূর্তের জন্য মনে হয় যেন সব কিছু থেমে গেছে। যদিও বিয়েটা কেবল নামের বিয়ে, কিন্তু বিয়ে তো বারবার করবে না সে। দীর্ঘশ্বাস ছাড়লো তাহামি। ভাবলো মা বাবার মুখের দিকে তাকাতে হবে।
তাদের শান্তি দরকার। সে জানে তার জীবনের সব কিছুই বদলাবে না এই বিয়ে দিয়ে, কিন্তু তারপরেও সে এটা করবে, সবার শান্তির জন্য করবে। তাহামি একটু নরমভাবে বলল। কবুল। তাহামি কবুল বলার সাথে সাথে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। খুশিতে সবাই আলহামদুলিল্লাহ বলেছে। তাহামি তপ্ত নিঃশ্বাস ফেলে আশেপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে নিল একবার। বিয়ে হলো ঠিক আছে, কিন্তু এটা অপরিচিত লোক কেউ দেখলো না, সবাই নিজেদের লোক। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। কাজী সাহেবের কথাই সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করেছে। তাহামি নিজের মতো বসে আছে। বিয়ের যাত্রাপালা শেষ, এবার ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই বাঁচা সে। তৃষা মিটিমিটি হাসছে তাহামির দিকে তাকিয়ে। তাহামি সেসব খেয়াল। তৃষা, তাহামিকে নিয়ে চল, এখন বর বউকে এক জায়গায় বসাতে হবে। আয়েশার কথায় নড়চড়ে উঠল তাহামি। আয়েশা তাহামির মামাতো বোন, বয়সে তাহামির বড়, বিবাহিতা। তৃষা বলল, হ্যাঁ আপু। তাহমিন কিছু বলল না। ঝামেলা যত দ্রুত চুকে ততই ভালো। কিছুক্ষণের মধ্যেই বর বউকে পাশাপাশি বসানো হলো। তাহমি মাথা নিচু করেই আছে, পাশের ভদ্রলোককে দেখার প্রয়োজন বোধ করছে না। সবাই নিজেদের মতো আনন্দ করছে। কি রে তাহমি, পরের দিকে তাকাবি না? আর এই যে তুলো ভাই, বউর মুখ দেখবেন না? আয়েশার কথায় তাহামি এবং সোহন দুজনই দুজনের দিকে তাকালো। পরক্ষণেই 420 ভোল্টেজের শক খেলে দুজন, সাথে সাথে জ্ঞান হারিয়ে দুজন দুইজনার গায়ে লুটিয়ে পড়ল। উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে তৃষা নিজেও। এভাবে দুটোতে জ্ঞান হারিয়ে ফেলবে সেটা তো তৃষা ভাবতেই পারেনি। বর বউ বেহুশ হয়ে গেছে। মুহূর্তেই উপস্থিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে কথাটি ছড়িয়ে গেল। সবাই তাহামি ও সোহনকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। আমেনা ও মারিয়া ছেলে মেয়েদের এমন হাল দেখে কপালে হাত দিয়েছেন। তৃষা ও আয়ানও দুজনের চোখাচোখি পানির ছিটে দিচ্ছে। সবাই উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। কয়েক ঘন্টা পর গাড়ির জানালা দিয়ে অন্ধকার রাস্তা পিছনের দিকে হারিয়ে যাচ্ছে। ভেতরে এক অদ্ভুত নীরবতা। তাহামির পাশের সিটে বসে আছে, তার দৃষ্টি জানালার বাইরে, কিন্তু মন যেন অন্য কোথাও। চোখ মুখে এক ধরনের অস্থিরতা লুকোনো। সোহন স্টিয়ারিংয়ে দুই হাত শক্ত করে ধরে আছে। চোখে তার সামনে রাস্তা স্থির, কিন্তু ভেতরে ঝড় বইছে। ইঞ্জিনের মৃদু গর্জন আর টায়ারের আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। বিয়েবাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে যাওয়ায় পরেই বর বউ বেরিয়েছে। তবে জ্ঞান ফেরার পর থেকে কেউ কোনো কথা বলেনি। খানবাড়ির সবাই ভয়ে ভয়ে আছে। দুইজন এত চুপচাপ বিষয়টা মোটেও স্বাভাবিক না। অন্তত তাহমি তো ঝগড়াঝাটি করার কথা ছিল, কিন্তু তাহমি নিশ্চুপ। কাজটা কি ঠিক হলো? উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন ফারুক খান। মারিয়া চুপচাপ কাজ করছে। স্বামীর প্রশ্নের উত্তরে ঠিক কী বলবেন সেটা তিনি বুঝতে পারছেন না এই মুহূর্তে। যা কিছু হয়েছে আজমাইন খানের ইচ্ছেতে হয়েছে, তবে তাহমির বাবা মায়ের ইচ্ছে ছিল না। তেমনটাও নয়। তাহমির এমন অস্বাভাবিক আচরণ মোটেও হজম হচ্ছে না ফারুক খানের। নীরবতা ভেঙে মারিয়া খান বললেন, যা হওয়ার সেটা তো হয়েই গেছে, এখন তো এসব বলে লাভ নেই। থাকবে তো ওরা এক বাড়িতে, আমাদের চোখের সামনেই। সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মারিয়া, সময়ের সাথে সাথে সবকিছু যেন ঠিক হয়ে যায়। চিন্তা করবে না, সব ঠিক হবে। সহন অবুঝ না। তা ঠিক বলেছো। লম্বা নিঃশ্বাস ফেললেন ফারুক। মারিয়া খান কাজে ব্যস্ত। তাহমির সব জামাকাপড় গুছিয়ে সোহনের ঘরে দিয়ে আসতে বলেছে আমেনা খান। যদি তৃষা রেখে আসবে সব কিছু, মারিয়া শুধু গোছকাজ করে দিচ্ছে। তাহমি আর সোহন যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো, আকাশ তখন ধূসর নীলচে রঙে মোড়ানো। চারিপাশ নিস্তব্ধ, শুধু পাতার উপর জমে থাকা শিশিরের মৃদু ঝরঝর শব্দ আর দূরে ফজরের আজানের ধ্বনি। লম্বা যাত্রায় ক্লান্তি তাদের শরীরে স্পষ্ট, তবু মনে এক ধরনের অদ্ভুত শূন্যতা। তাদের অনিচ্ছার এই বিয়ে যেন এক শিকল হয়ে জড়িয়ে আছে দুজনকে। একসাথে পথ চললেও হৃদয়ের দূরত্ব মাইলের মতো বিস্তৃত। খানবাড়ির সকলে তাহমি ও সোহনকে সানন্দে গৃহপ্রবেশ করালো। পূর্ব আকাশে সূর্য উঠেছে। ভোররাতে ঘুমানোর ফলে খানবাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এখন শুধু ঘুম নেই সোহন আর তাহামির চোখে। বিছানায় শুয়ে আছে সোহন। তাহামি ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসা। বিয়ের গহনাগাটি খুলে রেখেছে ড্রয়ারে। সোহন সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল সেই নিয়ে চিন্তা সোহনের।
বাড়ির লোকজন কেন করলো এমন? তাহামিকে নানা বাড়ি পাঠানোর আগে আমেনা খান সোহনকে তার বিয়ের বিষয়ে বলেছিল। সোহন কাজ পাগল মানুষ, বাড়ি ফেরার পর কাজে লেগে গেছে সে। এর মধ্যে পরিবার থেকে বিয়ের কথা বলা হলে সোহনও বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে যায়। সোহনের পক্ষে রাজি না হওয়ার মতো কোনো কারণও ছিল না। বাবা মায়ের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার ফলে পাত্রীর ছবিটি পর্যন্ত দেখেনি সোহন। কিন্তু অন্ধবিশ্বাসের ফলাফল কেমন হতে পারে সেটা আজ এই মুহূর্তে ভালো করেই বুঝতে পারছে সে। তুই কিছু জানতিস না? নীরবতা ভাঙল তাহামি। সোহনের ধ্যান ভাঙল তাহামির প্রশ্নে। না। তপ্ত নিঃশ্বাস ফেলল তাহামি, বলল, আমিও জানতাম না। এখন কি করতে চাস? নিশ্চয়ই তোর সাথে বর বউ খেলতে চাইবো না? তাহামির এমন কথায় চোখ মুখ শক্ত করে ফেলল সোহন। তাহামির দিকে এগোলো। তাহামি আয়নার দিকে তাকিয়ে আছে। সোহন এসে তাহামির পেছনে দাঁড়িয়েছে। আমি তোর সাথে সিরিয়াস কথা বলছি তাহমি। তাহামি পেছন ফিরে বলল, ঘন ঘন চোখের পলক ফেলে বলল, আমিও মারাত্মক সিরিয়াস মুডে আছি। ফাসিল একটা। তুই কি? তোর চাচা তো জামাই। তাহামির গভীর ভাবনায় বিভোর হলো। কিয়ৎক্ষণ এমনভাবেই বসে রইল। তারপর বসা থেকে উঠে সোহনের গলা জড়িয়ে ধরে বলল, চাচা তো জামাই? চাচা তো বর বলে ডাকবো তোকে। কোন দুঃখে আর গলে হাত দিয়ে দাঁড়িয়েছিস? ডিভোর্স দিবি? চমকালো সোহন। তাহামির মুখে এমন কথা আশা করেনি সে। শুকনো ঢোক গিলে বলল সোহন, ডিভোর্স? প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের বদলে প্রশ্ন নয়। তাহামির চোখ মুখ দেখে ভরকে গেছে সোহন। বেশ সিরিয়াস মুডে আছে মেয়েটা। সোহনের থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। দেখ তাহমি, আমরা যতই রাগারাগি করি, ঝামেলা করে, অখুশি হই, আমরা বিয়ে ভাঙতে পারবো না। আমাদের পরিবারের লোকজনের খুশির কথা ভেবে হলে একসাথে থাকতে হবে। পরিবারের লোকজনের খুশির জন্য একসাথে না হয় থাকলাম, কিন্তু আজীবন এভাবে থাকবি? সোহন কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, আজীবন কি এভাবে থাকা যায়? কি রে, কথা বল ভাইয়া। ভাইয়া ডাকছিস কেন? তাহলে কি ডাকবো? তোর মাথা। তাহামি মুচকি হাসলো। সোহন মুখ গোমরা করে অন্যদিকে তাকিয়ে আছে। শোন চাচা তো বর, বিয়ে যখন হয়ে গেছে একটু একটু মানিয়ে নে। একসাথে যখন থাকতেই হবে, মুখ গোমরা করে থেকে লাভ কি বল? চল ঘুমাই, রাত শেষের দিকে। সোহন বিছানার দিকে এগোলো। তাহামিও গেল সাথে। ঠিক আছে, মাঝখানে কি কোলবালিশ দিতে হবে? আরে না, তুই তো তুই। তাহমি, তোর সাথে শোয়ার জন্য আবার মাঝখানে কোলবালিশ লাগবে কেন? তাহামি ভেঙচি কাটলো। হাসতে হাসতে ঠাস করে শুয়ে পড়ল। সোহন আস্তে ধীরে আবারও বলল, ঘুমালাম। আমি কি মানা করেছি নাকি? ঘুমা। দীর্ঘশ্বাস ছাড়লো সোহন, বলল, ঠিকই তো বলেছিস। চোখ বন্ধ করে ফেললো তাহামি। সারাদিনের ক্লান্তি শরীরে চোখ বুজে আসছিল। এতক্ষণে বালিশে মাথা রাখার ফলে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল দুজনেই। বিকেলের নরম রোদ গায়ে মেখে সোহন আর তার বন্ধুরা পাড়ার চায়ের দোকানে বসে আছে। দোকানের সামনে ধুলোমাখা রাস্তায় কয়েকটা সাইকেল হেলান দিয়ে রাখা। পাশেই একপাশে রাখা কাঠের বেঞ্চে বসে আছে তারা। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা চায়ের কাপ হাতে নিয়ে আলগোছে নাড়াচ্ছে। আকাশের রং পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা নামার আভাস। দোকানের কেটলি থেকে গরম ধোঁয়া উঠছে, সেই সাথে ভেজা চায়ের পাতার গন্ধ বাতাসে মিশে যাচ্ছে। সোহন এক হাতে চায়ের কাপ ধরে আছে, আর এক হাতে বাটিতে রাখা মুড়ি মুড়কি থেকে একটা তুলে মুখে দিল। বন্ধুরা হাসছে, ঠাট্টা করছে। এভাবে হুট করে বিয়ে করে ফেললো, তাও আপন চাচাতো বোনকে। বিকেলবেলা এলাকার চায়ের দোকানে বসে আছে সোহন। সাথে ছোটবেলার কিছু বন্ধুরাও আছে। চায়ের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে। তবে আজকের আড্ডাটা সোহনের বিয়ে নিয়ে হচ্ছে। সোহন যে এভাবে তাহামিকে বিয়ে করে ফেলবে মনের ভুলেও ভাবতে পারেনি কেউ। যেহেতু বিয়েটা তাহামির নানা বাড়ির এলাকায় গিয়ে হয়েছিল, সেই জন্য এখানকার কেউ বিয়ের আসল রহস্য জানে না। সোহনকে যে না জানিয়ে তাহামিকে বিয়ে করিয়েছে সেসব এরা জানলে আরও হাসাহাসি করবে ভেবে সোহন কিছু বলেও। তোরা থাম এবার। সোহনের কথায় সবাই হাসলো আরো। ফয়সাল চায়ের কাপের কোণে চুমুক দিয়ে বলল, আমরা থামলেই তো সব কিছু পাল্টে যাচ্ছে না বস। তুই বেটা চাচার মেয়েকে বিয়ে করছিস, হো হো। তাতে কি হয়েছে? মনে হচ্ছে দুনিয়া আমিই প্রথম চাচাদের বোনকে বিয়ে করেছে। চাচা তাহামিনা কোথায়? চাচা এভাবে বললি বন্ধুদের অবস্থা সোহনেরও হাসি পাচ্ছে। এদের সাথে কিছু বললে লাভ নেই। তাহামি,
তুই কি এখনো রেগে আছিস? মায়ের প্রশ্নে কোনো উত্তর দিল না তাহামি, চুপচাপ নিজের মতো বসে রইল সোফায়। এবারের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওর। আমেনা ফের মেয়েকে জিজ্ঞেস করলেন, কি রে, রাগ করে থাকিস না মা, কথা বল। কিসের রাগ? কার সাথে রাগ করব? আমেনা খানের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তাহামির দু চোখ ছলছল করছে। এত বড় কথাটা সবাই লুকিয়ে গেছে ভেবেই খারাপ লাগছে ওর। সোহনের কথা শুনলে বিয়েতে না করতো ঠিকই, তবে বড়দের কথা ভেবে হয়তো রাজিও হয়ে যেত। মারে, এত রাগ করে না। তোকে তো জলে ভাসিয়ে দেইনি আমরা, ঘরের মেয়ে ঘরেই রেখেছি। সহন কি খারাপ ছেলে বল? মানছি তোদের একদম বনি বনা হয় না, কিন্তু ওটা তো খুনসুটি। তাহমি আমেনা খানের কোমর জড়িয়ে ধরে ফিপিয়ে কেঁদে উঠল। তবুও মা, একটাবার বলতে পারতে। মাফ করে দে মা, তোর বড় আব্বুর ইচ্ছেতে সবকিছু গোপন করা হয়েছিল। এভাবে বলো না। সন্তানের কাছে বাবা মা ক্ষমা চাইলে সন্তানের খারাপ লাগে। আমি চেষ্টা করব শরণ ভাইয়ার সাথে মানিয়ে নেওয়ার। মেয়ের মাথায় চুমু খেলেন আমেনা। তাহামি আরেকটু ভালো করে জড়িয়ে ধরল মাকে। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। মা মেয়ে খুব ভালোবাসাবাসি হচ্ছে না? আমি তো কারোর মা হই না। মারিয়া খানের কথায় নড়চড়ে উঠল তাহামি। আমেনা হেসে বললেন, ছেলের বউ হতে না হতেই আমার মেয়ের দোষ খুঁজতে শুরু করেছো ভাবি। মারিয়া হাসলেন। তাহামি উঠে দাঁড়ালো, শ্বশুরের দিকে এগিয়ে গেল। তুমিও ভালো না বড় মা, সবাই আমার সাথে 2 নম্বরই করেছো। 2 নম্বরই না করলে এত সহজে এই দুষ্টু মিষ্টি মেয়েটাকে ছেলের বউ হিসেবে পেতাম না বল। তাহামি জড়িয়ে ধরল মারিয়া খানকে। তিনি পরম যত্নে বুকে জড়িয়ে নিলেন ওকে। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে যেন ঝামেলা না করে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। কার এত সাহস তা আমিদের সাথে ঝগড়া করবে? কার আবার? তোমার একমাত্র গুণধর ছেলে সহনের। তিনজন একসাথে হেসে উঠল এবার। অবশেষে তাহামির মন আকাশের অভিমানের মেঘ কাটল। তবে রাত গভীর, দক্ষিণা হাওয়া বইছে। জানালার ফাঁক গলে আসা বাতাসের পর্দাকে আলতোভাবে দুলিয়ে দিচ্ছে। ঘর নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ভেসে আসছে। সোহান সোফায় বসে বই পড়ছে। টেবিল ল্যাম্পের মৃদু আলো তার চোখমুখ পড়ছে। বইয়ের পাতা উল্টানোর শব্দ ছাড়া সে নিশ্চুপ। বাইরে গাছের পাতায় বাতাসের মৃদু শস্য শব্দ, দূরে কোথাও একটা কুকুর ডাকলো। আবার সব চুপচাপ হয়ে গেল, যেন রাত নিজের গভীরতায় সবাইকে গিলে নিচ্ছে। তাহামি বিছানায় হেলান দিয়ে ফোন স্ক্রোল করছে। মাঝে মাঝে ভ্রু কুচকে কিছু একটা ভাবছে মনে হয়। সোহনের এত এত লেখাপড়া সহ্য হয় না ওর। কি রে, এত কি লেখাপড়া করছিস? সোহন ভ্রু কুচকে ফেললো, তাহামির দিকে তাকালো। কেন, তোর মতো কি লেখাপড়ায় ফাঁকিবাজি করেছে আমি? তোর তো পড়াশোনা ভালোই লাগবে না, গাধি একটা। এত বড় অপমান! তাহামি খেপে গেল। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে বসা থেকে উঠে সোহনের দিকে এগোলো। সোফায় সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, তোর লজ্জা করে না? সোহন চমকালো। তার কোনো লজ্জা করবে? আমার কেন লজ্জা করবে? অদ্ভুত। তোর বউ গাধি, তোর তো লজ্জা করা উচিত রে। তোর তো মান সম্মানই রইল না আর। বিদেশ ফেরত ছেলের বউ নাকি গাধি? থমথমে তো খেয়ে তাকিয়ে আছে সোহন। এই মেয়ে কি বলা উচিত, কি করা উচিত সেটাই ভাবছে সোহন। কিরে মগা, কথা বল। এই মগা কি? কিছু ভাষা এগুলো? হইল, ঘুমাবি না? না। কেন? তুই গিয়ে ঘুমা। বড় মাকে কথা দিয়েছি, তোর সাথে মানিয়ে চলবো, ভালো করে সংসার করব। সোহন বসা থেকে উঠে দাঁড়ালো। মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন। সংসার করবে? কেমনে করবে? ঘুমোতে ডেকে? তাহলে সোহনকে অবাক করে দিয়ে ওর গলা জড়িয়ে ধরলো। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটা। তাহামি সোহনের পায়ের ওপর পা রাখলো এবার। সোহন বুঝে গেছে ওকে কি করতে হবে। ধীরে ধীরে হাঁটতে লাগলো দুজন। এভাবে বিছানা পর্যন্ত চল, দেখ আমার প্রতি প্রেম প্রেম জাগে কিনা। ফিক করে হাসলো সোহন। তাহামিও হাসছে। তোর প্রতি আবার প্রেম? চল চল ঘুমোতে চল। কেন, আমি কি মেয়ে না নাকি তোর হারবাল লাগবে? হারবার লাগবে কেন? আর এসব কি কথা তাহমি? একটু তো লজ্জা পেতে পারিস। আমার লজ্জা নাই। লজ্জা পেলে কি কেউ পুরস্কার দিবে? আর আমি কি বাইরের লোকজনের সামনে কিছু বলেছি নাকি? সোহন দীর্ঘশ্বাস ছাড়লো। তাহামিকে বিছানায় বসিয়ে নিজেও বসল। তোকে যে কেন এসব বলি আমি? আসলেই তো। কেন বলিস তুই? তুই আর বলবি না, বললে তুই একটা হাউন আঙ্কেল। সোহন সত্যি কথা হারলো। শেষমেশ হাউন আঙ্কেল। দেব টেনে এক থাপ্পড়, ফাজিল একটা। তুই ফাজিল, তোর গোষ্ঠী ফাজিল, তোর 14 গোষ্ঠী ফাজিল। সর ঘুমাবো।
সোহনকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল তাহামি। রাগে একটা বালিশ নিয়ে তাহামির পিঠে ছুঁড়ে মারল সোহন। ঝড়ের বেগে তাহামি সোহনের পিঠে এক ঘুষি বসিয়ে দিতে সোহনের টনক নড়ল। মারার সময় টের পায়নি। তুই কাল থেকে আমার রুমে থাকবি না, মেরে ভর্ত করে ফেলবো নইলে। সোহন ফুসতে ফুসতে বালিশ নিয়ে সোফায় শোয়ার জন্য চলে গেল। তাহামি চুপচাপ শুয়ে আছে। মনে মনে মহা খুশি হয়েছে সে। মারামারি করে জিততে পেরেছে, এটাই বড় কথা। সোহন কোথায় ঘুমালো সেটা ব্যাপার না আপাতত। সকাল সকাল নিজের ঘরের সব জামা কাপড় নিয়ে রেখেছে তাহামি। সোহনের কথা মতো আজ থেকে আর ওর ঘরে থাকবে না সে। মনে মনে অবশ্য খুশি হয়েছে তাহামি। কয়েকদিন অন্তত নিজের রুমে থাকা যাবে। এই 2-3 দিনেই সোহনের ঘরটা অসহ্যকর লাগছে ওর। নিজের বিছানায় শুয়ে আরামে চোখ বন্ধ করে রেখেছে তাহামি। তৃষা বিষয়টা খেয়াল করেছে বটে। বোনের ঘরে এসেছে সে। আপাই? চোখ মেলে তাকালো তাহামি। হাত দিয়ে ইশারা করে ঘরে ঢুকতে বলল তৃষাকে। তৃষাও চুপচাপ ঘরে ঢুকে তাহামির পাশে বসলো। আপাই তুমি এই ঘরে এলে? ভাইয়া কিছু বলেছে? হ্যাঁ বলেছে, সে আমাকে অপমান করেছে। চোখ বন্ধ করে রেখেই বলল তাহামি। ভাবখানা এমন যেন চোখে শশা দিয়ে শুয়ে আছে সে। কি বলেছে? বলেছে আমি যেন তার ঘর থেকে বেরিয়ে যাই। কত বড় অপমান! এই জন্যেই কি ওর সাথে বিয়ে দিয়েছে আমাকে, যেন অপমানিত হই আমি। তৃষা কি বলবে বুঝতে পারছে না। সোহনকে যেমন চেনে তৃষা, তেমন তাহামিকেও চেনে। নিশ্চয়ই তাহামি এমন কিছু করেছে যাতে সোহনের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, সেজন্যই এমন কথা বলেছে। আপাই তুমি শান্ত হও, আমি সোহন ভাইয়াকে অনেক বকে দেব। তাহামিকে শান্ত করতে বলল তৃষা। ভেঙচি কাটলো তাহামি। তুই বকবি সোহন ভাইয়াকে? তোদের আদরের ভাই বলে কথা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষা। সত্যি কথা বলবো আমি। বাদ দে, আয়ন ভাইয়া কোথায়? ভাইয়া তো বাহিরে গেল। ও নাস্তা করেছিস তুই? না আপাই, তোমার সাথে খাবো। ঠিক আছে চল। আচ্ছা। দুই বোন ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোলো। নতুন টিউশনি পেয়েছে আয়ান। নিজের হাত খরচ নিজেই উপার্জন করতে পছন্দ করে সে। সেই কারণে 2টো টিউশন করাতো আয়ান। এখন সাথে আরেকটা যোগ হলো। তবে এবারের ছাত্রীটি তার একটু পাগলাটে টাইপের, কিছুটা সিনেম্যাটিকও বটে। হুটহাট এমন কথা বললে মনে হয় মেয়েটার মাথায় স্ক্রু ঢিলা। অনিমা শেখ সবে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। বড়লোক বাবার একমাত্র মেয়ে হওয়ার সুবাদে পড়ালেখার দিকে মন একটু কমই বটে। বন্ধু বান্ধব আর শপিং করা নিয়ে তার জীবন কাটে। অনিমার ভার্সিটির প্রান্ত ছাত্র আয়ান দারুণ পড়ায়, এমন কথা শুনেই সাত্তার শেখ তার সাথে যোগাযোগ করে। তাছাড়া আয়ান বেশ ধৈর্য ধরে পড়ায় বলেও অনিমার জন্য আয়ানকে বেছে নিয়েছে সাত্তার শেখ। অনিমার লেখাপড়ার দিকে মন নেই, কোনো শিক্ষকই টিকতে দেয় না সে। অয়নকে এর মধ্যে খুব জ্বালাতন শুরু করেছে মেয়েটা। কি সমস্যা? বারবার আমার পায়ে তোমার পা লাগছে কেন অনিমা? সকাল সকাল পড়তে এসেছে আয়ান। মুখোমুখি চেয়ারে বসে আছে দুজন। মাঝে টেবিল রাখা, টেবিলের অপরে সব বই ও খাতা যাবতীয় জিনিসপত্র রাখা। স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে খিকখিক করে হাসতে লাগলো অনিমা। ফলশ্রুতি বিরক্ত হলো আয়ান, মৃদু ধমক দিল। অনিমা কি হচ্ছে? ছোঁয়াছুঁই? শুকনো ঢোক গিলল আয়ান। মেয়েটা বড্ড দুষ্টু। চুপ! আর একটা বাজে কথা বললে আমি তোমার বাবার কাছে বলতে বাধ্য হব। অনিমা নড়ে চড়ে বসলো। সাদা রঙের লেডিস শার্টের সাথে জিন্স পরেছে মেয়েটা। চুলগুলো লো বান করা, চোখে আইলাইনার, ঠোঁটে নুড কালারের লিপস। সরি স্যার, আর হবে না। ওর সাথে কাজ হয়েছে ভেবে মুচকি হাসলো আয়ান। অনিমা বইয়ের দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে মন দিয়ে বই পড়ছে। ঠিক আছে, পড়া রেডি করো। ওকে। আড়ালে মুখ ভেঙচি কাটলো অনিমা। কয়েকদিন যাক, নতুন স্যারকেও তাড়িয়ে ছাড়বে, মনে মনে এটাই প্রতিজ্ঞা করলো সে। সন্ধ্যে নেমে এসেছে। ধীরে ধীরে আকাশের রং বদলে গাঢ় নীল হয়ে উঠেছে। পশ্চিম দিগন্তে সূর্যের শেষ রশ্মি মিলিয়ে যেতে যেতে রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলো জ্বলতে শুরু করেছে। দোকান পোর্টে সাইনবোর্ডের বাতিগুলো একে একে জ্বলে উঠেছে। মোড়ের চায়ের দোকানে মানুষের ভিড় জমতে শুরু করেছে। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ রাজনীতি, কেউ বা জীবন সংগ্রামের গল্প মশগুল। শহরের অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছে ক্লান্ত মানুষ। কেউ অফিস ফেরত, কেউ বা দিন মজুরের কাজ শেষ করে বাড়ি ফিরছে। রেল স্টেশনের দিকে তাকালে দেখা যায় কিছু মানুষ প্ল্যাটফর্মের বেঞ্চে বসে আছে। দূরে কোনো ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। পাড়ার কিশোর
কিশোরেরা মাঠ থেকে ধুলাপ মাখা গায়ে ফিরছে। পাশের পুকুর ঘাটে কয়েকজন মেয়ে এখনো গল্পে মেতে আছে। মাগরিবের আজানের ধ্বনি শোনা মাত্রই মেয়েগুলো বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকেছেন তামান্না, চা তৈরি করবেন, সাথে হালকা পাতলা নাস্তা। সোহন বাসায় ফিরল মাত্র, বিকেলে বাইরে বেরিয়েছিল। সারাদিন তাহামির সাথে দেখা হয়নি আজ। নিজের রুমে ঢুকে আশেপাশের সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো সোহন। পরনের শার্টটা খুলে বিছানায় রাখলো। চাচাতো বউটা ঘরে নেই কেন? সকাল থেকে তো ওর নজরেও পড়লো না। জামা কাপড় চেঞ্জ করার জন্য আলমারি থেকে পোশাক বের করতে গেল সোহন। তখনই যা বোঝার বুঝতে পারলো, তাহামির সব জামা কাপড় উধাও। নিশ্চয়ই নিজের ঘরে নিয়ে গেছে সব। দীর্ঘশ্বাস ছাড়লো সোহন, তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে এগোলো। কি হয়েছে আপাই? বিছানায় পাশাপাশি বসে আছে অয়ন, তাহামি। তৃষা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। বোনের জন্য চিপস কিনে এনেছে আয়ান। আপাতত দুই ভাই বোন মিলে সেগুলোই খাচ্ছে। কি হবে? এ ঘরে এলে কেন? নিজের ঘরে আসলেও জবাবদিহি করতে হবে। উফ, তা বলিনি। আচ্ছা যাও, বলতে হবে না। ভাইয়া আর তুমি নিজেদের ঝামেলা নিজেরাই বুঝে নিবে। ভেঙচি কাটলো তাহামি। আয়ান সবগুলো দাঁত বের করে হাসলো। কারো আসার শব্দে দরজাটার দিকে দৃষ্টিপাত করলো দুজন। তো আমি ঘরে চল, কথা আছে। সোহনের আগমনে খুশি হয়েছে আয়ান। তাহামি চোখ মুখ কুঁচকে ফেলেছে। ঘন ঘন চিপস মুখে দিয়ে বলল সে, এখানেই বল। না। তাহলে না বলে থাক, কারণ আমি যাব না। কপাল কুঁচকে ফেলেছে সোয়ন। আয়ান বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল। তোমরা থাকো, আমি একটু তিসার কাছে যাচ্ছি। আয়ান এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তাহামি কিছু বলতে চেয়েও বলতে পারল না। আয়ান চলে যেতেই দরজা আটকে দেয় সোহন। তাহামি অন্যদিকে তাকিয়ে আছে। কি হচ্ছে তোর? তলবি তল্প নিয়ে ঘরে এসছিস কেন? বিছানায় বসলো সোহন। তাহামি চিপস খেতে ব্যস্ত। মুখে কুলু পেটেছে যেন, কোনো কথা বলছে না। ধৈর্য হারা হচ্ছে সোহন। তাহামিকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, কথা বলবি না? কি বলবো? তুই তো ঘরে থাকতে বারণ করেছিস। সোহন দীর্ঘশ্বাস ছাড়ল। তাহামির দুই কাঁধে হাত রেখে বলল, তুই দুষ্টুমি করেছিলি, সেজন্য আমিও রাগ করে বলে ফেলেছিলাম। তাই বলে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে যাবে? ভেঙচি কাটলো তাহামি। মেয়েটাকে একদম বাচ্চাদের মতো লাগছে এখন। এমন হাবভাব দেখাচ্ছে সোহন না হেসে পারল না। আমি অপমানিত বোধ করেছি। মার খাসনে, সেটা শুক্রিয়া কর। হ্যাঁ, অপমানিত বোধ করেছে, ওর আবার অপমান বোধ। ঠোঁট উল্টে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তাহামি। কি বলল লোকটা? তার মানে কি তাহামির অপমান বোধ নেই? আবার আচ্ছা, সরি। আর কখনো ঘর থেকে বেরিয়ে যেতে বলবো না, ওকে? ওকে, বাট আমায় ঘুষ দিতে হবে, নয়তো ঘরে যাব না আমি। ঘুষ? কি লাগবে তোর? একটা প্রেমপত্র লিখবি। প্রেমপত্র? চোখ বড় বড় করে তাকিয়ে আছে সোহন। ওর অবস্থা দেখে তাহামি জোরে হেসে উঠল। আমি তো কখনো লিখিনি রে। কখনো তো আর বিয়েও করিসনি, বউয়ের জন্য এটুকু তো করতেই পারিস, তাই না? তাহামি সৌমোহনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো। সোহন মুচকি হাসলো। নিজেও কিছুটা ঝুঁকলো বইয়ের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই প্রায়। ঠিক আছে মহারানী, এখন চল, ঘরে যাবি। জামা কাপড় সব পরে নিস। এত তারা কিসে? এমনি। তাহামির মনে দুষ্টুমি। নাকে নাক ঘষে দিচ্ছে সে। সোহনের কেমন অস্থির লাগছে। সোহনের চোখ মুখ তাহামির উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে। অবশেষে তাহমির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সোহন। যেগুলো প্রথম কোনো পুরুষের স্পর্শে এসে তাহমির মনে অনুভূতির জোয়ার বইছে। এক হাতে সোহনের চুল খামচে ধরে, অন্য হাতে গলা জড়িয়ে ধরেছে তাহামি। সোহনও তাহামির ঠোঁটের সুধা পান করছে। তাহামিও সোহনের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে। মিনিট পাঁচেক পর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুজন দুজনকে ছেড়ে সোজা হয়ে বসলো। তাহামির ঠোঁটের কোণে হাসি, সোহনা হাসছে। দুজন দুজনার দিকে তাকালেই ফিক করে হেসে দিচ্ছে। এটা কি হলো চাচাতো বর? বরের সাথে যা হয় তাই হলো। আবার ট্রাই করবি? ভাল লাগছে। সোহন উত্তর দিল না। চট করে তাহামিকে নিজের কোলে তুলে নিল। তাহামিও দুপাশে পা ছড়িয়ে বসে বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরলো সোহনের। সোহনের কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট রাখলো। সোহন তাহামির কোমরে হাত রেখে ঠোঁটে ঠোঁট রাখলো। দুজন দুজনার মাঝে ডুবে রইল কিছুক্ষণ। এখন চল ঘরে যাই। সোহন বসা থেকে উঠল। তাহামিও পিছু পিছু উঠেছে। চল, জামা কাপড় সব তুই গুছিয়ে নিয়ে আয়, এটা তোর শাস্তি।
সোহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহামি মিটিমিটি হাসছে। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা। সোহন কিছু বলার সুযোগও পেল না। তোর পড়াশোনা কেমন চলতেছে কৃষ্ণা? নাস্তা করতে করতে জিজ্ঞেস করলেন নাজমাইন খান। সবাই সকালে নাস্তা করেছে, শুধুমাত্র মারিয়া এবং তামান্না পরে খাবেন। ভালোই চলে বড় আব্বু। মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে। খাবার খেতে খেতে টেবিলের নিচে তাহামি শয়নের পায়ে পা রাখলো। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর খাচ্ছে। পায়ে পা দেওয়াই প্রতিযোগিতা চলছে যেন। এবার সোহন তাহামির পা চেপে ধরেছে, আরেকবার তাহামি সোহনের পা চেপে ধরেছে। আপনার কিছু লাগবে? মারিয়া খান আজমাইন খানকে শুধালেন। জবাবে তিনি বললেন, না। এর মধ্যে আচমকা কেউ পা চেপে ধরতেই চমকে উঠলেন মারিয়া। তাহামি শাওনের দিকে তাকিয়ে চোখ টিপনি কাটলো। সোহন ততমতো খেয়ে তাকিয়ে আছে। অহেতুক চোখ টিপ্পনি কাটলো কেন? ওদিকে মারিয়া খানের পায়ের ওপর তাহামির পায়ের চাপ বেড়েছে। হঠাৎ তাহামি ও সোহনের দিকে নজর গেল মারিয়ার। নিজের পা সরিয়ে নিলেন তিনি। তাহামিও বিষয়টা বুঝতে পারলো এখন। কিছুটা লজ্জায় মাথা নিচু করে ফেললো মেয়েটা। মারিয়া খান ঠোঁট টিপে হাসছেন। সোহন কিছুটা বুঝলো না। সোহন কিছুই বুঝলো না, শুধু তাহামির কাণ্ড কারখানা দেখতে লাগলো। কি লজ্জাটাই না পেলাম আজ। বাতি অফ করে বিছানায় শুয়ে বলল তাহামি। সোহন ফোন স্ক্রিনে তাকিয়ে আছে। তোর আবার লজ্জা? আশ্চর্যজনক কথাবার্তা। তাহামি সোহনের বুকে ঘুষি মারলো একটা। সোহন হেসে জড়িয়ে ধরলো তাকে। খারাপ বড় একটা। তুই বুঝি ভালো বউ? মোটামুটি। তাহলে পুরোপুরি ভালো হয়ে যা। তাহামি শুধালো, কিভাবে? বরকে আদর করে। সে তো করি। পুরোপুরি তো করিস না। ভ্রু উঁচিয়ে বলল সোহন। তাহামি হাসলো, জড়িয়ে নিল সোহনকে। বেচারা বাসর রাতটা সেরে ফেলতে চাইছে আজ। তাহামি বুঝতে অসুবিধা হচ্ছে না। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। রাস্তাগুলো আগের চেয়েও ব্যস্ত, চেনা জায়গাগুলো অচেনা হয়ে উঠেছে, পরিচিত মুখগুলো হারিয়ে গেছে ভিড়ের মাঝে। সময়ের সাথে সাথে শহরের আলো ঝাপসা হয়ে গেছে, সম্পর্কগুলো হয়তো বদলে গেছে। কেউ কাছে এসেছে, কেউ দূরে সরে গেছে। বাতাসে এখন আর আগের সেই গন্ধ নেই। রাতের নিস্তব্ধতাও যেন একটু ভিন্ন রকম শোনায়। সবকিছু ঠিক আগের মতো থেকেও কোথাও যেন বদলে গেছে, ঠিক সময়ের মতোই নিঃশব্দে ধীরে ধীরে। সোহন তাহামিকে হাসি খুশি দেখে বাড়ির সবাই বেশ খুশি। প্রথম প্রথম দুজনের মধ্যে ঝগড়াঝাটি হলেও এখন ঝগড়ার পরিমাণ কমেছে। সোহন এখন বউ ভক্ত পুরুষ। বউকে রাগানোর মতো কোনো কাজই সে করে না। তাহামির অবশ্য আগের মতোই আছে, সুযোগ পেলেই ঝামেলা করার চেষ্টা করে, কিন্তু সোহন সব সময় শান্ত থেকে ঝামেলা মিটমাট করে নেয়। আয়নের সাথে অনিমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথম প্রথম ঝগড়া ঝামেলা হলেও এখন সম্পর্ক ভালোবাসায় এসেছে। সামনে অনিমার এইচএসসি পরীক্ষা। আপাতত পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত অনিমা। আয়ন বলেছে রেজাল্ট ভালো না হলে পরীক্ষার পর বাসায় বিয়ের কথা বলবে না। এই কারণে ভালো রেজাল্ট করার চেষ্টা করে আছে সে। পরীক্ষার প্রস্তুতি কেমন? চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আয়ান। অনিমা খিলখিল করে হেসে বলল, জোস্ট। এত খুশি? কাহিনী কি? অনিমা বসা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিল। আয়ান ভরকালো না। অনিমা প্রায়শই এমন করে। দরজা আটকে দিয়ে আয়নের কোলে উঠে বসলো অনিমা। কালকে তো শুক্রবার, তো চলো না একটু ঘুরে আসি। ও এই ব্যাপার, বেশ। এখন কোল থেকে নেমে মন দিয়ে পড়তে বসো, তাহলে যাবো। অনিমা বেশ খুশি হলো। খুশিতে অয়নের কপালে চুমু খেলো। অয়নও বদলে অনিমার থুতনিতে চুমু খেলো একটা। ঠিক আছে। নিজের জায়গায় গিয়ে বসলো এবার। অয়ন মিটিমিটি হাসছে। মেয়েটা একটু পাগলাটে বটে, তবে মনটা খুব ভালো। কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে বিকেলের মধ্যে আজ বাসায় ফিরেছে সোহন। তাহামিকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা আজ। তাছাড়া সামনে রোজা। রোজার জন্য দরকারি বাজার ঘাট করতে হবে কিছু। সংসারের দায়িত্ব সব সোহনের কাঁধে বলা চলে। অয়ন নিজের মতো থাকে। তৃষার বিয়ে নিয়ে কথা চলছে, শীঘ্রই শ্বশুরবাড়ি যাবে মেয়েটা। বাড়ির বড় ছেলে হিসেবে তাই সোহনই সবার ভরসা। কি রে, তোর হলো? ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সোহন। 10 মিনিট আগে তাহামি বলেছে তুই যা, আমি আসছি, কিন্তু এখনো তার আসার নামগন্ধ নেই দেখে ডাকাডাকি শুরু করেছে সোহন। তাহামি চুলগুলো শেষবারের মতো ঠিক আছে কিনা দেখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তুই যা, আমি আসছি। হ্যাঁ, এই তো হয়ে গেছে, চল এখন। বাবা, তোদের মেয়েদের রেডি হতে যত সময় লাগে ততক্ষণে বাংলাদেশ থেকে ভারত যাওয়া যায়। হ্যাঁ, যাবি তো ভারতই। ভারত ছাড়া রাখবে কি আর?
তোদের আপার মতো তুইও তো। চুপ, সবসময় খালি ঝামেলা করার ধান্দা। আমি আগে আওয়ামী লীগ করতাম কলেজে থাকতে, তাই বলে এখনও তুই ঘটে দিবি? কুত্তালিক বল। যা ইচ্ছে বল, রাজনৈতিক আলোচনা বন্ধ কর। তাতে চল, বের হতে হবে এখন। সোহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। তাহমি যখন কথা শোনাতে শুরু করে তখন তো অল্প স্বল্প বলে না, এখন যদি ওরকম কথা বলা শুরু করে তাহলে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। আচ্ছা চল, এরপর থেকে বুঝে শুনে কথা বলবি। বাসায় ফিরে রাতে বুঝাবো। বজ্জাত একটা। ওরে আমার। সোহন তাহমির হাত ধরে হাঁটতে শুরু করলো। সহন, তুইও খুব ঝগড়টে হয়ে গেছিস। তুমি করে বল, মা শুনলে বকবে। বাসা থেকে বেরোনোর পর আবার তুই করে বলিস। ওকে। বসার ঘর পেরিয়ে বাড়ির বাইরে বেরোলো ওরা। সোহন বলল, আমি ঝগড়ুটে হয়ে গেছে? অবশ্যই। এজন্যই তো বলে সঙ্গ দোষে লোহা ভাসে। ও সব দোষ এখন আমার? কথা বলতে বলতে গাড়িতে উঠে বসলো ওরা। সোহন ড্রাইভিং সিটে, তাহমি ওর পাশের সিটে। হ্যাঁ, ভালো ভালো। এখন চুপ করে বস। গাড়ি চালানোর সময় ঝগড়া করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। শেষে দেখা গেল মরার পর ভূত হয়েও আমরা ঝগড়া করলাম। বললাম তোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি চালাতে লাগলো সোহন। তাহমি নিচু স্বরে বলল, এসব বলিস না, মন দিয়ে ড্রাইভ কর। আমি আর কথা বলছি না। সোহন হাসলো। তাহমি চুপচাপ সামনে তাকিয়ে আছে। লক্ষ্মী বউ আমার। হাসলো তাহামি। সোহনের চুলে হাত বুলিয়ে দিল। সন্ধে নেমেছে। নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে তৃষা। আয়ান 2 কাপ চা নিয়ে বোনের ঘরে এলো। আয়ানকে দেখে নড়ে চড়ে উঠল সে। এভাবে বসে আছিস কেন তিশা? মন টন খারাপ নাকি? চায়ের কাপ দুটো বেডসাইড টেবিলের উপর রাখতে রাখতে শুধালো আয়ান। লম্বা নিঃশ্বাস ফেলল তৃষা। ভাইয়া, আমি বিয়ে করব না এখন। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। মনের অবস্থা বুঝতে পারছে আয়ান। বিছানায় বসলো সে। 1 কাপ চা নিজে নিল, অন্য কাপটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল, ধর। তৃষা চায়ের কাপ হাতে নিল। আয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ফের বলল, বড় আব্বুকে বল। আমার সাহসী কুলো না ভাইয়া। তাহলে বিয়ে করে নে। ভাইয়া, তো বিয়েও করবি না, বাসায় সেটা বলতেও পারবি না, তাহলে কি করবি? নড়ে চড়ে বসলো তৃষা। বিয়ে তোর, আমার না তিশা। নিজের কথা নিজে বলতে শেখ এখন। চাকরি করতে হলেও আত্মনির্ভরশীল হতে হয়, আত্মবিশ্বাসী হতে হয়। চুপ করে রইল তৃষা। ছোট্ট থেকেই একটু ভীতু স্বভাবের মেয়ে সে। কোথাও কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। অস্বস্তি লাগে, ভয় লাগে ওর। তুমি বলে দাও না। এই তো গুড গার্ল। এখন চা খেয়ে নে, তারপর আমার সাথে চল। ভাইয়া সবার জন্য শপিং করেছি। ঠিক আছে, আমিই বলবো। ভাইয়া গিয়েছিল নিজেদের জন্য কেনাকাটা করতে, তোর আর আমার জন্যও করেছি। ঈদের জন্য নাকি? আয়ান বলল। চা শেষ হলো তোর? তৃষা চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে বলল, ওহ তাই বলো, ভালোই হয়েছে। তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। আয়ানও কাপ রেখে উঠে দাঁড়িয়েছে। চল। বুঝলে শাহানের মা, তোমার ছেলের সাথে তাহমির সাথে বিয়েটা দিয়ে ভুল করেনি বলো? স্বামীর প্রশ্নে মুচকি হাসলেন মারিয়া। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়েছেন দুজনে। ভুল করবেন কেন? তাহমিদ কেমন সেটা তো আমরা ভালো করেই জানি, আর সহন কেমন তাও। দুজনই আমাদের চোখের মণি, নারী ছেঁড়া ধন। ওরা একসাথে ভালো থাকবে বুঝেই তো আপনি সব কিছু করেছিলেন। হ্যাঁ, ঠিক বলেছো শাহানের মা। ছেলে মেয়ে দুটো ভালো আছে, তো সুখে আছে, এই শান্তি। এবার শুধু নাতি নাতনির মুখ দেখতে পারলেই শান্তি। নাতি নাতনি শব্দটা শুনে আজমাইন খানের ভীষণ ভালো লাগছে। ঠোঁটের কোণে হাসির রেখা চাওড়া হয়েছে। এই কথাটা তো আমি ভাবিনি। তুমি একটু তাহমির সাথে কথা বলবে? পাগল হয়েছ? তাহমিদ আর একটু সময় নিক, ও নিজেই তো এখনো পাগলামি করে। আহা, তোমরা আসো কি করতে? বাচ্চা দেখাশোনার জন্য তো তুমিই যথেষ্ট। তাও ঠিক বলেছ। বেশ, আমি তাহমির সাথে কথা বলবো।
আজমাইন খান হাসলেন, মাথা নেড়ে চোখ বন্ধ করলেন। চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছেন। আজকে হয়তো এদের স্বপ্ন দেখে রাত কাটবে আজমাইন খানের। ফেব্রুয়ারির শেষে মার্চ মাসের আগমন ঘটেছে। মার্চের প্রথম মাঝরাত আজ। প্রকৃতি এখন অন্য রকম অনুভূতি জাগিয়ে তুলেছে। শীত পুরোপুরি বিদায় নেয়নি, কিন্তু গ্রীষ্মও পুরোপুরি আসেনি। বাতাসে এক ধরনের নরম শীতলতা মিশে আছে, যেন বসন্তের শেষ স্পর্শ। আকাশের বুকে পূর্ণিমা না থাকলেও মেঘমুক্ত আকাশে অসংখ্য তারা ছড়িয়ে আছে, টিমটিম করে জ্বলছে। দূর থেকে কোনো একাকী পাখির ডাক প্রকৃতিতে নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। চারপাশে গাছপালার পাতায় পাতায় হালকা বাতাস খেলা করছে, মৃদু শিরশির শব্দ তুলছে পাতাগুলো। দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হয়তো কোনো ঝোপের আড়ালে রাত জাগা ঝিঝি পোকার দল তাদের চিরচেনা সুর তুলেছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে সোহনের। কারণটা অবশ্যই তাহামি। মেয়েটার শরীরের তাপ বৃদ্ধি পেয়েছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। জ্বরের ঘরে কী সব বলছে তাহামি। ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে বসলো সোহন। তাহামির কপালে হাত রাখলো, গলায়ও হাত রাখলো। জ্বরের তীব্রতা বুঝতে পেরে ঘুম ছুটে গেল সোহনের। তাহামির কপালে চুমু খেলো সে। তাহমি, খুব কষ্ট হচ্ছে শোনা? মাথা ব্যথা। অস্পষ্ট সুরে এইটুকু বলেই চুপ করে গেল তাহামি। সোহন তাহামির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই একটু থাক, আমি আসছি। সোহনের ঘরের বাতি চালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট পাঁচেক পর এক হাতে পানি ভর্তি বাটি, অন্য হাতে রুমাল নিয়ে ঘরে ঢুকলো সে। বেডসাইড টেবিলে বাটি আর রুমাল রেখে ওষুধের বাক্স খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যে খুঁজেও পেল ওষুধ। বিছানায় তাহামির পাশে বসলো সোহন। একটু মাথা তুলতে হবে শোনা, ওষুধ খেতে হবে তোকে। তাহামি কিছু বলছে না। সোহন বেশ কষ্ট করে ওষুধ খাইয়ে দিল তাকে, তারপর আবারও শুইয়ে দিল। সোহন তাহামির কপালে জলপট্টি দিচ্ছে এখন। তাহামি ফিসফিস করে কী সব বলে যাচ্ছে। বইয়ের সেবা করতে করতে একসময় চোখ লেগে এলো সোহনের। সকাল সকাল দরজায় কড়া নাড়তে ঘুম ভেঙে গেল সোহনের। ঘুম ভাঙতেই তাহামির দিকে তাকালো সোহন। মেয়েটা এখনও ঘুমাচ্ছে। কপালে হাত দিয়ে জ্বরের পরিমাণ বোঝার চেষ্টা করছে সোহন। জ্বর কমেছে, অল্প গরম শরীর। ভাইয়া, এত বেলা হলো তোমরা এখনো ঘুমিয়ে আছো? কি হয়েছে তোমাদের? তৃষার হাঁক ডাক শুনে দেওয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করলো সোহন। বেলা 12টা বেজেছে, এই জন্যই তৃষা এভাবে ডাকাডাকি করছে। সোহন তড়িঘড়ি করে বিছানা থেকে দরজা খোলার জন্য এগোলো। আরে ঘুমিয়েছিলাম তো, তাহমির জ্বর এসছে। আপাইয়ের জ্বর? এখন কি অবস্থা? তৃষা কথা বলতে বলতে ঘরে ঢুকলো। জ্বর কমেছে এখন, তবে পুরোপুরি না। তোর আপাই ঘুমাচ্ছে এখনো। তাই তো দেখছি, ওষুধ খেতে হবে তো। রাতে খাইয়ে দিয়েছে আমি। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহমি ঘুমাক, উঠলেই খাবার দেবো আমি। তৃষা তাহামির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। যা। তৃষা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সোহন ওয়াশরুমের দিকে এগোলো। গোসল করে ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। মেয়ের জ্বর এসেছে খবর শুনেই অস্থির হয়ে গেছেন আমেনা। সোহন নাস্তা দিয়ে ঘরের দিকে এগোচ্ছে, সাথে আমেনাও যাচ্ছে। তাহামি মাত্রই ঘুম থেকে উঠেছে। তৃষা আগে থেকেই বোনের সাথে আছে। খাবার খাইয়ে তাহামিকে নিয়ে ডক্টরের কাছে যাবে বলে মনস্থির করেছে সোহন। আজকালকার জ্বর ভালো না, ডেঙ্গু জ্বরও হতে পারে। কোনো প্রকার রিস্ক নিতে চায় না সোহন। ঘরে ঢুকেই তাহামির দিকে এগোলেন আমেনা। সোহন আর তৃষা খাবার রাখতে ব্যস্ত। হ্যাঁ, তবে চোখ জ্বালা করছে আর সমস্ত শরীরে বড্ড ব্যথা। সব ঠিক হয়ে যাবে, খাবারটা খেয়ে নেয়, তারপর ডাক্তারের কাছে যাব। তাহামির অন্য পাশে বসলো সোহন। তৃষা দাঁড়িয়ে আছে। আমেনা খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন কয়েকবার। এতটুকু জ্বরে ডক্টর দেখানোর দরকার নেই, কয়েকটা প্যারাসিটামল খেয়ে নিলে এমনি সেরে যাবে। তুই চুপ থাক, সহন যা বলছে তাই হবে। মায়ের ধমক খেয়ে চুপ করে গেল তাহামি। শরীর খারাপ লাগছে, কথা বলতেও ভালো লাগছে না। সোহন মুচকি হেসে বলল, তুই তো অবুঝ না তাহামি, নিজের ভালো মন্দ বুঝিস, আর আমার টেনশনও বুঝিস। তাই হয়তো যেতে যেতে করিস না। ভালো মেয়ে হয়ে খাবারটা খেয়ে নে, তারপর চল ডাক্তারের কাছে যাব। সোহনের এত শান্ত হয়ে বলা কথাগুলো তাহামি উড়িয়ে দিতে পারে না। মনে হয় মানুষটা কত ভালোবেসে বলছে কথাগুলো। ভালোবাসার মানুষের সব কিছুতেই ভালোবাসা প্রকাশ পায়, যেমন তার কথায়, চাহনিতে, হাসিতে। ঠিক আছে, যাব আমি। আমিনা খান খুশি হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। ঠিক আছে, আমি যাচ্ছি। সহন তাহামিকে সাবধানে নিয়ে যেও। তুমি চিন্তা করো না বেচমা। আচ্ছা তৃষা, তুইও চল আমার সাথে, কিছু কাজ আছে, হাতে হাতে করে দিবি একটু। আচ্ছা চলো।
তৃষা ও আমেনা চলে যাওয়ার পরই বউকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে সোহন। তাহামি খাচ্ছে, ঠোঁটে তার হাসির ঝিলিক। সোহনের এরকম কেয়ার করা, ভালোবাসা সবকিছু নিয়েই ভাবছে মেয়েটা। এবার হা করতে শোনা, খাইয়ে দেই। আচ্ছা দে। তাহামি হাঁ করলে সোহন খাবার খাইয়ে দিতে লাগলো। ডাক্তারের কাছে গিয়ে ঝামেলা করবি না। ঝামেলা? আমি আবার কি ঝামেলা করি? ঔষধ 2 রকমের বেশি দিলে তো ঝামেলা করিস। তাহামি ফিক করে হাসলো। সোহন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শুধু। ঝামেলার সময় তো ঝামেলা করতেই হবে। চুপ, একদম চুপ। সোহনের চুপ করতে বলাই তাহামি চুপ করে গেল। তাহামিকে নিয়ে ডক্টরের কাছে এসেছে সোহন। ডাক্তার সব ধরনের সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করতে দিয়েছেন। আপাতত ওয়েটিং রুমে বসে আছে সোহন ও তাহামি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, ছেলে মেয়ে দুটো এখনো তো ডাক্তার দেখে ফিরলো না ভাবি। বসার ঘরে বসে আছেন মারিয়া, আমেনা সহ আয়ান ও তৃষা। তামান্না নিজের ঘরে, বাড়ির পুরুষেরা বাড়িতে নেই। তাহামির মায়ের কথায় মারিয়া খানও নড়ে চড়ে উঠলেন। মনে মনে তিনিও তাহামি ও সোহনকে নিয়ে চিন্তা করছিলেন। আমেনার কথায় চিন্তা আরও বাড়ল। সেটাই তো ভাবছি, তাহমির মা এখনো ফিরছে না কেন? কি জ্বর হলো মেয়েটার জানি না। তোমরা পারো বটে, অযথা চিন্তা না করে একটা কল করলেই তো পারো। আয়ানের কথায় মারিয়া ও আমেনা দুজন দুজনার দিকে তাকালেন। মারিয়া বললেন, খেয়াল ছিল না রে, তুই একটু কল দে না আয়ান। দিচ্ছি। সোহনের নম্বরে কল করলো আয়ান। তবে রিং হওয়ার পরই ওপাশ থেকে কল কেটে দিল সোহন। আয়ান আবারও কল দিল। এবারও একই ঘটনা ঘটল। কি হলো, কল রিসিভ করলো না? আমেনা উদ্গ্রীব হয়ে গেছেন। মেয়ের জন্য আয়ান বলল, কেটে দিল কল, হয়তো কাছাকাছি এসে গেছে তাই। আয়ানের কথা শেষ করার আগেই কলিং বেলের শব্দ ভেসে এলো। তড়িঘড়ি করে দরজা খুলতে এগোলেন আমেনা। নিশ্চিত ওরা ফিরেছে। এসেছিস তোরা? এত দেরি হলো কেন সহন? তাহামি সোহন বসায় ঢুকলো। সোহনের হাতেই বড় একটা ব্যাগ। আমেনা দরজা আটকে দিলেন। তাহামি সোফায় বসলো। সোহন ব্যাগটা তৃষার হাতে ধরিয়ে দিল। নিজের রুমের দিকে এগোতে এগোতে বলল, ডাক্তার দেখাতে গেলে তো নির্দিষ্ট সময় ফেরার উপায় থাকে না। তা ঠিক, কিন্তু ডাক্তার কি বললেন? তাহমি বল, কি হয়েছে? আমি ফ্রেশ হয়ে আসছি। সোহন স্থান ত্যাগ করলো। তৃষা বেগম কি আছে দেখার জন্য ব্যাগ খুলে দেখলো সব মিষ্টির প্যাকেট। তাহামি মিটিমিটি হাসছে, একটু একটু লজ্জাও পাচ্ছে। আর তাহামির এমন লজ্জা লজ্জা মুখ দেখে দুই মাই অবাক হচ্ছেন। এই মেয়েটা আবার লজ্জা পায়? আশ্চর্য। দুই মা তাহামির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তাহামি? তোকে বেশ খুশি খুশি লাগছে, জ্বর কেন হলো? মায়ের প্রশ্নে মুচকি হাসলো তাহামি। তৃষাও বোনের পাশে গিয়ে বসেছে। এমনি জ্বর মা, ওষুধ দিয়েছে, কমে যাবে বললেন। ও, কিন্তু মিষ্টি কিসের জন্য? শহরের কাজের জায়গা থেকে কোনো ভালো খবর পাওয়া গেছে নাকি? থামো তো তুমি, ওদের হাবে ভাবে কিছু বুঝতে পারছো না? তাহামির মাকে থামিয়ে দিলেন মারিয়া। তাহামি মাথা নিচু করে আছে। কেন ভাবি, কি হয়েছে? সোহনের মা তাহামির মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহামি অস্পষ্ট স্বরে বলল, বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মারিয়া খান। মনের আশা পূর্ণ হলো তার। আমেনা মেয়েকে জড়িয়ে নিলে বুকে। তৃষাও খুব খুশি হয়েছে। বেঁচে থাকবা, আমার এতটুকু মেয়েটা মা হতে চললো। মায়ের কথায় লম্বা নিঃশ্বাস ফেললো তাহামি। সত্যি মা হতে চলেছে সে। আমেনা খান তৃষার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে খুশির কথা আর কি আছে? তৃষা, আয়নকে বল তোর বাবা চাচাদের কল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, খুশির সংবাদ আছে তাদের জন্য। ঠিক আছে বড় মা, আমি এক্ষুনি আয়ান ভাইয়াকে বলছি। তৃষা আর এক মুহূর্তও দেরি না করে আয়নের ঘরের দিকে ছুটল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে তাহামি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ তাহমি, ঘরে যা এখন। আমি আর তোর মা তোর জন্য তোর প্রিয় খাবার তৈরি করে আনছি। এখন কিছু রান্না করার দরকার নেই মা, রাতের খাবার খাবো তো কিছুক্ষণ পরেই। চুপ কর, বেশি কথা। অল্প খাবি, যা পারবি তাই খাবি, তবে খেতে হবে। মুচকি হাসলো তাহামি। বসা থেকে উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমার ডাবল মাথা। আমি ঘরে গেলাম, আপনারা রন্ধন করুন গিয়ে।
আমিনা ও মারিয়া রান্নাঘরের দিকে এগোলেন। খানবাড়িতে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে, যেন উৎসবের বাতাস বয়ে যাচ্ছে প্রতিটি কোণে। বহু বছর পর এই বাড়িতে আসতে চলেছে এক নতুন সদস্য, একটি ছোট্ট প্রাণ যে সবার ভালোবাসায় স্নিগ্ধ হয়ে থাকবে। এ বাড়ির সকলের নয়নের মণি, প্রিয় ছেলে মেয়ে তাহামি ও সোহন এবার নিজেই বাবা মা হতে চলেছে, আর সে খবর উচ্ছ্বাস যেন থামছেই না। পরিবারের ছোট বড় সবাই ব্যস্ত প্রস্তুতিতে। বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি হাসিতে, প্রতিটি কথায় ফুটে উঠছে অশেষ আনন্দ। সবাই ভবিষ্যতের নতুন অতিথির জন্য অপেক্ষার প্রহর গুনছে। নতুন প্রাণের আগমনে যেন নতুন করে বাঁচতে শুরু করেছে খান পরিবার। দুপুরের রোদ ঝলমল করছে দোতলার পাকা বাড়িটা। লালচে ইটের গায়ে রোদের আভা পড়ে যেন আরও গাঢ় হয়ে উঠেছে রং। সাদা রঙের জানালার ফর্সিগুলো আধ খোলা, ভেতর থেকে মৃদু বাতাসে পর্দা দুলছে। বাড়ির ছাদে খোলা আকাশের নিচে শুকোতে দেওয়া কাপড়গুলো স্থির হয়ে আছে, যেন ক্লান্ত দুপুর তাদেরও থমকে দিয়েছে। বাড়ির সামনে ছোট্ট উঠানে সিমেন্টের বারান্দা থেকে নেমে কয়েক ধাপের সিঁড়ি, এক কোণে একটা আম গাছ, তার ছায়া পড়েছে দেওয়ালের একপাশে। পেছনের দিকে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে কয়েকটা মুরগি অলস ভঙ্গিতে মাটিতে ঠোঁট চালাচ্ছে। বাড়ির ভেতরে নিস্তব্ধতা, সবাই গোসল করতে নামাজ পড়তে ব্যস্ত এখন। রান্নাঘর থেকে হালকা রান্নার গন্ধ আসছে। ছোট মাছের ঝোল বসানো হয়েছে চুলায়, রান্না প্রায় শেষের দিকে। তামান্না একাই আছে রান্নাঘরে, বাকিরা নিজেদের কাজে গিয়েছে। গোসল সেরে এসেছে তাহামি, পরনে লাল টুকটুকে একটা সিল্কের শাড়ি। ভেজা চুলগুলো তাওয়ালে দিয়ে পেঁচানো থাকার সত্ত্বেও সামনের চুলগুলো থেকে পানির ফোঁটা পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তাহমি। সোহন বিছানায় আধশোয়া হয়ে আছে, দৃষ্টি তাহামির দিকে নিবদ্ধ করা। তাহামি চুল থেকে তোয়ালে খুলে চুলগুলো মুছতে শুরু করেছে। গোসল করার পর তোকে এত সুন্দর লাগে কেন তাহমি? পানিতে আয়ুর্বেদিক ঔষধ মিশিয়ে গোসল করি সেই জন্য। ফিক করে হাসলো সোহন, সোহা থেকে উঠে বসলো, বিছানা ত্যাগ করে তাহমির দিকে এগোলো। না, ঠিকই আছে, যেমন প্রশ্ন তেমনই উত্তর। এই তো বুঝতে পেরেছিস। আচমকা ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সোহন, বসে তাহামির পেটে হাত বুলিয়ে দিয়ে শুধালো, আমার পুচকি কি করে রে? সবে মাত্র 2 মাস হলো, এক্ষুনি তো নড়াচড়া করে না। কেন করে না? করা উচিত। সোহন বসা থেকে উঠে দাঁড়ালো, তাহামি চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিচ্ছে। তোর মুন্ডু, চল খেতে যাই। মুখে রুচি নেই রে, খেতে ইচ্ছে করে না আজকাল। হ্যাঁ ঠিক বলেছো, ইদানিং তুমি কম খাচ্ছ। আজকাল তাহমি সোহনকে তুমি বললেও সম্বোধন করে। বাচ্চা হলে তার সামনে তুইতুকারি করা অনুচিত বলেই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করছে। কিন্তু তোর প্রতি অনেক রুচি, তোকে খেতে গেলে। আমি তো খাবার না, সেজন্য আমার প্রতি রুচি কমেও না। অসভ্য। চল চল খেতে চল। আমি সোহনের পিঠে কয়েকটা ঘুষি মারলো। সোহন হাসছে। চল চল যাচ্ছে। শেখ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন আজমাইন খান সহ ফারুক খান, সোহন। সত্তার শেখ খুব গম্ভীর করে বসে আছেন। রুমে একপাশে অনিমা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, ওর সাথে অয়নও দাঁড়িয়ে। গতকাল অনিমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট যথেষ্ট ভালো হওয়াতে আজকে অনিমার সাথে দেখা করতে এসেছিল আয়ান। বাসায় সত্তার ছিলেন। অনিমা বরাবরের মতো আয়ানকে রুমে পেয়েই খুলে চড়ে বসে, আর রুমের দরজা খোলা থাকায় অনিমার বাবা বিষয়টা দেখে ফেলেন। তারপর সরাসরি আয়ানের বাবার নাম্বারে নিলেন তিনি। অতঃপর কল দিয়ে সবাইকে আসতে বললেন। দেখুন সত্তার ভাই, আমরা আমাদের ছেলের কৃতকর্মের জন্য লজ্জিত। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই, তবু বলবো ক্ষমা করে দিবেন। আমার মনে হয় ওরা কিছু বলতে চাচ্ছে, আপনার ভয়ে বলতে পারছে না। আয়ানের বাবার কথায় কিছুটা সাহস পেল অনিমা। অন্তত আয়ানের পরিবারের লোকজন তো বিষয়টা বুঝবে। সত্তার শেখ নড়চড়ে উঠলেন, বসা থেকে উঠে আয়ানের দিকে এগোচ্ছেন তিনি। সবার নজর এখন ওনার দিকেই। আসন্ন ঘটনার আঁচ করতে পেরে সোহন ও আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। অনিমা শুকনো ঢোক গিলে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করলো। সত্তার শেখ এমনিতেই দারুণ হাসি খুশি, ভালো মনের মানুষ, তবে রেগে গেলে মহাবিপদ। তোমার কিছু বলার আছে আয়ান? তপ্ত নিঃশ্বাস ফেলল আয়ান। এটাই সময়, সব কিছু বলতে হবে। বুক ভরে নিঃশ্বাস নিল আয়ান। অনিমার দিকে আর চোখে একবার তাকালো। জি আঙ্কেল। বেশ, বলো, আমি শুনছি। আঙ্কেল, আমি অনিমাকে বিয়ে করতে চাই। জানি আপনার মতো বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট কিছুই দিতে পারবো না, তবে একটা পরিবার আর অঢেল ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে পারবো ওকে।
খান পরিবারের সবাই চুপচাপ আয়ানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা যে এভাবে বলতে পারবে কেউ আশা করেনি। সোহন ভাইয়ের কাঁধে হাত রেখেছে, মনে মনে বেশ খুশি হয়েছে। অনিমার বাবা দীর্ঘশ্বাস ছাড়লেন। অনিমা, চমকে উঠল অনিমা, বুক ধুরধুর করছে ওর। এমনিতেই এত দুষ্টু সাহসী একটা মেয়ে, অথচ মুহূর্তেই যেন সে একেবারে অন্য এক মেয়ে। জি। তোমার ইচ্ছে কি, পড়ালেখা করা নাকি সংসার? অনিমা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এতগুলো মানুষের সামনে কথা বলা নিয়েও সংকোচ কাজ করছে ওর, তবে এখন তো বলতেই হবে। আমি সংসার করতে চাই বাবা। চোখ বন্ধ করে খুব দ্রুত কথাগুলো বলে থামলো অনিমা। আয়নের দিকে তাকালো একবার। লোকটা ভীষণ ভয়ে ভয়ে আছে, না জানি অনিমার বাবা কি করে বসেন। সোহন বিরক্ত হচ্ছে, ভদ্রলোক কি করতে চাচ্ছেন বুঝতে পারছে না ও। তবে যা বলবেন সরাসরি বললেই তো হয়। বেশ, তোমাদের ইচ্ছা পূরণ হোক তবে। হাত ছেড়ে বাঁচলো আয়ান। অনিমা খুশিতে গদগদ ভাব নিয়ে আয়নের দিকে তাকালো। সোহন ভীষণ খুশি হয়েছে, আয়নকে জড়িয়ে ধরলো সে। আয়নের বাবা চাচাও অনেক খুশি হয়েছেন। আজমাইন খান সাত্তার শেখকে বললেন, ধন্যবাদ ভাই, ছেলেমেয়েরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তা তো অবশ্যই। আগামী শুক্রবার তবে আসুন, বিয়ের কথাবার্তা সেদিনই হবে, কি বলেন? ঠিক আছে, আমরা তাহলে আজ আসি ভাই। ফারুক খান বসা থেকে উঠে দাঁড়ালেন, সাথে আজমাইন খানও দাঁড়িয়েছেন। সোহন আয়নের সাথে দাঁড়িয়ে আছে, পাশেই অনিমা। এসেছেন আমার কথাই, যাবেনও আমার কথাই, বুঝলেন বিআই সাহেব? বসুন, একা মানুষ আমি, সব কিছু করতে সময় লাগে, খাওয়া দাওয়া না করে যাওয়া যাবে না। মুচকি হাসলেন আজমাইন খান, বললেন, আজকে বরং থাক, অন্য দিন হবে সব, আপনাকে কষ্ট করতে হবে না। আরে কিসের কষ্ট, রান্নার জন্য লোক এসেছে, কোনো কষ্ট নেই। অনিমা, সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা করে দাও তো, দুপুর হয়ে এসেছে, আমি রান্নাঘরে গিয়ে দেখি। ঠিক আছে বাবা। সাত্তার শেখ মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন। স্বস্তি নিঃশ্বাস ফেলল আয়ান। আজমাইন খান হেসে বললেন, তোমার বাবা তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। অনিমা মুচকি হাসলো। বেশ কিছুদিন আগেই অনিমার ব্যাপারটা বাড়িতে বলে রেখেছিল আয়ান, সেজন্য ওদের সম্পর্কের বিষয়ে খান পরিবার সবাই জানে। অনিমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আয়ান এমনি পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসতো, কিন্তু ভাগ্য অন্য কিছু ছিল, সেই জন্য প্ল্যান মাফিক কিছুই হয়নি। তবে যা হয়েছে তাতেই সন্তুষ্ট। বাবা এমনিতেও ভীষণ ক্লান্ত মানুষ, তবে রেগে গেলে ভয় লাগে। আমিও পড়কে গিয়েছিলাম। যাকে সব কিছু ঠিকঠাক হয়েছে, এটাই অনেক। চলুন সবাই ফ্রেশ হয়ে নেবেন। অনিমার কথা মতো সবাই ফ্রেশ হওয়ার জন্য গেল। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে বাড়ি ফিরল। সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজ পড়ে বিছানায় এসে বসেছে তাহামি। সোহন এখনো ফেরেনি। বাবা চাচারা বিকেলের দিকে বাড়ি ফিরল, সোহন এখনো ফিরল না দেখে মেজাজ খারাপ লাগছে ওর। একটা কল তো করতে পারতো, না তাও করেনি সে। তাহামিও কম যায় না, নিজ থেকে কল করেনি, আর না কল করবে বলে ঠিক করেছে। আপাই আসবো? তৃষার গলা শুনে ভাবনার ছেদ ঘটল তাহমিন। নড়ে চড়ে উঠল কিছুটা। আয়, বড় হয়ে গেছিস, বারণ করলেও ঘরে ঢুকতে গেলে আবার পারমিশন চাস। তৃষা ঘরে ঢুকলো। এক হাতে তার দুধের গ্লাস, অন্য হাতে বাটিতে কিছু ফল কাটা। বেডসাইড টেবিলে সেগুলো রেখে বিছানায় উঠে বসলো তৃষা। ভাইয়া রুমে থাকতে পারে ভেবে নক করলাম। সে তো বাড়িই ফেরেনি এখনো। তাহমির কণ্ঠে অভিমান স্পষ্ট। তৃষা বাটি থেকে আপেল নিয়ে তাহমির দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এসে পড়বে, তুমি এগুলো খেয়ে নাও। বড় মা পই পই করে বলেছেন সবগুলো ফল তোমাকে খাইয়ে তারপর এখান থেকে যেতে, বুঝতে? কে নিয়ে কথা হচ্ছে তোদের? সোহনকে দেখে মনটা ফুরফুরে হয়ে গেল তাহমির। তবে সেটা প্রকাশ করা যাবে না এখন, মান অভিমানের ভান করতে হবে। হারি তুমি ফিরছো না বলে আপায়ের মন খারাপ হচ্ছিল, ফলমূল খাবে না বলছে। এখন তুমি এসেছো, তুমি সামলাও। তৃষা বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাহমি অন্যদিকে তাকিয়ে বসে আছে। সোহন হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো, পাশাপাশি ম্যানি ব্যাগে ফোন এগুলো রাখলো। ফ্রেশ হতে হবে ওকে। তো যা, আমি খাইয়ে দেবো সব। ঠিক আছে ভাইয়া। তৃষা আর দাঁড়ালো না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আগের মতোই বসে আছে। সোহন শার্ট খুলে বিছানার একপাশে রাখলো। তাহমির মুখোমুখি বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেশি রাগ করেছিস? মাথা নাড়ালো তাহামি, মুখে কিছু বলল না। একটু থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছু না, সরো, বসার ঘরে যাব।
তাহামি বসা থেকে উঠতে চাইলে সোহন বাধা দিল। হুট করে কপালে চুমু খেলো তাহামির। মেয়েটা কিছুটা শান্ত হলো। এত রাগ কেন? দেরি হয়েছে বলে? হুম। সোহন তাহামিকে জড়িয়ে ধরলো, মাথায় হাত রেখে বলল, পাগলে একটা। আমার একটু কাজ ছিল, সেজন্য দেরি হয়েছে। কি কাজ? একটু কল তো করতে পারতে, বলতে ফিরতে দেরি হবে, তাহলেই তো হতো। আচ্ছা সরি, আর কখনো এমন হবে না। এবারের মতো মাফ করুন মহারানী। সোহনের হাবভাব দেখে ফিক করে হেসে উঠল তাহামি। সোহনের গলা পিছিয়ে ধরে বলল, ওকে চাচাতো বর, মাফ করলাম। এখন ভালো মেয়ের মতো এগুলো খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না। সোহন নিজের হাতে আঙুর ফল খাইয়ে দিতে লাগলো তাহামিকে। বেচারি অনিচ্ছায় খেলো কয়েকটা। আরেকটা? না প্লিজ। আচ্ছা, খেতে হবে না। শরীর ঠিক আছে তোর? হ্যাঁ। মনে তো হচ্ছে কেস জন্ডিস। আচ্ছা যাও। দুই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আগামী শুক্রবার অর্থাৎ 4 দিন পর আয়ান ও অনিমার বিয়ে। সবাই ভীষণ খুশি। অনিমা কখনো ভাবেনি এত সহজে আয়ানের পরিবার তাকে আপন করে নিবে। মানুষগুলো বড্ড ভালো। এর মধ্যে দুবার খানবাড়িতে এসেছিল অনিমা। কথাবার্তা বলে একসাথে সময় কাটিয়ে দারুণ লেগেছে অনিমার। দুপুরের তপ্ত রোদ চারিদিকে। শীত গ্রীষ্মের মাঝামাঝি পর্যায়ে আছে যেন প্রকৃতি। কখনো শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায়, আবার কখনো গরমে তাহলে গেলাম আমি, তুই সাবধানে যাস অনিমা। গাড়ি থেকে নামতে নামতে বলল শাইলা। অনিমা ও শাইলা খুব ভালো বন্ধু। শপিং করতে গিয়ে শাইলার সাথে দেখা হয়ে গিয়েছিল বলে বাসা পর্যন্ত পৌঁছে দিল অনিমা। ঠিক আছে, বিয়ের একদিন আগেই কিন্তু চলে আসবে। অবশ্যই ম্যাডাম, আপনার বিয়েতে আমি না এসে পারি? দুই বান্ধবী একসাথে হেসে উঠল। ঠিক আছে, গেলাম। অনিমা হাত নাড়িয়ে টাটা দিল। শাইলা বাড়ির ভেতরে চলে যাওয়ার পর আবার গাড়ি চলতে লাগলো। 3 দিন পর বিয়ে। কাকতালীয়ভাবে বিয়ের একদিন পরই আয়নের জন্মদিন। বিয়ের পরপরই তো নতুন বউয়ের পক্ষে বাসা থেকে বেরিয়ে শপিং করা সম্ভব না। সেজন্য আগেভাগে আয়নের জন্য গিফট কিনে নিয়েছে। ডাইনিং টেবিলে খেতে খেতে বিয়ে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে সবাই। শুধু আয়ানই চুপচাপ। মনটা অস্থির লাগছে বড্ড। বেশ কিছুক্ষণ হলো অনিমার কোনো টেক্সট আসেনি। মেয়েটা বড্ড পাগলামি করে। ঘন্টায় ঘন্টায় টেক্সট করে, অথচ কয়েক ঘন্টা কেটে গেল তবুও কোনো টেক্সট কল করলো না। আয়ান, কিরে না খেয়ে বসে আছিস কেন? মনের প্রশ্নে হকচকিয়ে উঠল আয়ান। অন্যমনস্ক থাকার ফলে এতক্ষণ কি নিয়ে সবাই কথা বলছিল সেটা বুঝতে পারছে না ও। খাচ্ছি তো আপাই। আচ্ছা তা আমি, তুইও না? আজ বাদে কাল বিয়ে, ওর তেমন হালই হবে। আয়ান কি বলবে বুঝতে পারছে না। বড্ড টেনশনে আছে। অনিমার ফোনটাও বন্ধ বলছে। তাও কথা। মুচকি হাসলো। তৃষাও হাসছে। বড়দের খাওয়া হয়ে গেছে আগেই। ওনারা নিজেদের ঘরে চলে গেছেন। সোহন আয়ানের কাঁধে হাত রেখে বলল, এত চিন্তা করিস না, সবকিছু ভালো হবে। খাবার খেয়ে নে। ভাইয়া। আয়ান কিছুতেই খাবারে মন বসাতে পারছে না। বাসায় বসে কোনো খোঁজও পাওয়া যাবে না। অনিমার বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করবে, তাও পারছে না। ভদ্রলোক কি না কি ভাববেন অথবা চিন্তা করবেন, এসব ভেবে কলও করছে না আয়ান। সন্ধ্যা নেমেছে। আকাশের গায়ে লেগে থাকা গোধূলির শেষ রংটুকুও ধীরে ধীরে মিশে যাচ্ছে নরম কালো অন্ধকারে। পশ্চিম দিগন্তে এখনও একটুখানি কমলা আভা রয়ে গেছে, যেন বিদায়ী দিনের শেষ চিহ্ন। মফস্বলের সন্ধ্যা শহরের মতো কোলাহল মুখর নয়। এখানে রাত নামে ধীরে শান্তভাবে। রাস্তাঘাটে তখনও 2-1টা সাইকেল চলে যায়। হেঁটে ফেরার পথে দোকানের সামনে 2-1জন গল্পগুজব করে। চায়ের দোকানগুলোর ভিড় কিছুটা কমে আসে, কিন্তু কাঁচের গ্লাসে চা ঢালার টুংটাং শব্দ তখনও শোনা যায়। হাটের দিক থেকে ভেসে আসছে গরুর গলার ঘণ্টার আওয়াজ। কয়েকজন বিক্রেতা ক্লান্ত শরীরে দোকান গুটিয়ে বাড়ির পথে হাঁটছে। রাস্তার ধারে পুরোনো অ্যালুমিনিয়ামের বাতিগুলো ঝাপসা আলো ছড়িয়ে রেখেছে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে এশার আজান। কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে, কেউ হয়তো এখনও সন্ধ্যার প্রশান্তিতে পথে ধারে বসে আছে। শেখ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে আয়ান। বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সত্তার শেখকে কল না করে সরাসরি বাড়িতে চলে আসা নিয়ে একটু অস্বস্তিতে থাকলেও এছাড়া আর কি করার ছিল না তার। অনিমাকে নিজের চোখে না দেখলে শান্তি হচ্ছে না। গেট পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো আয়ান। বার কয়েক কলিং বেল বাজাতেই অনিমা দরজা খুলে দিল। তুমি এখন? এমনি আসলাম, আসা বারণ নাকি? না না না, তা বলতে চাইনি, ভেতরে এসো।
আয়ান ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনিমা দরজা আটকে দিয়ে দোতলার দিকে এগোচ্ছে। এখানেই বসতাম, বেডরুমে যাওয়ার দরকার ছিল না। আঙ্কেল খারাপ ভাবতে পারেন। বাবা বাসায় নেই, ফিরতে দেরি হবে, তুমি এসো তো। অনিমা আয়ানের হাত ধরে এগোতে লাগলো। রুমে ঢুকেই আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। আয়ানও গভীরভাবে জড়িয়ে নিল তাকে। তোমার ফোনের কি হয়েছে? ফোনটা ছিনতাই হয়ে গিয়েছে, জ্যামে ছিলাম, জানালা খোলা ছিল গাড়ির। তারপর কি হয়েছে বুঝতেই পারছো। বাবা রাতে নতুন ফোন কিনে নিয়ে আসবেন। দীর্ঘশ্বাস ছাড়লো আয়ান। অনিমা বিষয়টা বুঝতে পেরে আয়ানের কপালে চুমু খেলো একটা। আয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কতটা টেনশনে ছিলাম জানো? সরি গো, বাসায় ফিরে ল্যান্ডলাইনে কল করা দরকার ছিল। আয়ান চুপ করে রইল। অনিমা আবারও বলল, রাগ করেছো? না, তুমি ঠিক আছো এটাই স্বস্তি। এত ভালোবাসো, আগে তো বুঝিনি। আয়ান কি বলবে বুঝতে পারছে না। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। আসলে আয়ান একটু চাপা স্বভাবের। রাগ, অভিমান, ভালোবাসা সব কিছুই কম প্রকাশ করে। বলে কয়ে ভালোবাসি বোঝাতে পারে না। কি হলো, চুপ করে আছো কেন? ভালোবাসি সেটা আগে বোঝনি ভেবে অবাক হচ্ছি। আমি ভাবতাম আমি তোমাকে বেশি ভালোবাসি। তুমি বাসো, তবে আমার মতো না, কম। কিন্তু না, কয়েক ঘন্টার কথা না হতে বাসায় এসে প্রমাণ করলে আমার চেয়ে বড় পাগল তুমি। তাই না দুষ্টু মেয়ে? আয়ান অনিমাকে কোলে তুলে নিল। অনিমা জোরে হেসে উঠল তাতে। আয়ানের গলা জড়িয়ে ধরে আছে সে। হ্যাঁ, তাই তো। বিয়েটা হোক, তারপর মজা বোঝাবো। এখনই বোঝাও, আমি বুঝতে চাই। ঠিক আছে, মার খাওয়ার জন্য রেডি হও, আমি চিরুনি দিয়ে পেটাবো। চোখ বড় বড় করে ফেলল অনিমা। অভিমানী সুরে বলল, মারবে? তো এছাড়া আর কিভাবে মজা দেখানো যায়? অনিমার ঠোঁটে দুষ্টু হাসির ঝিলিক দেখা যাচ্ছে। হুট করে আয়ানের ঠোঁটে ঠোঁট শুইয়ে দিল সে। চমকালো আয়ান। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। অবশ্য অনিমা বারবারই এমন করে। আয়ান বড্ড কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। এভাবে এসব বিয়ের পর ম্যাম, এখন নামুন কোল থেকে, বাড়ি ফিরতে হবে তো আমাকে। অনিমাকে কোল থেকে নামিয়ে দিল আয়ান। সে তো ফিরবে, কিন্তু খালি মুখে না। চলো, খাবার খাবে যাবে। এই আজ না, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তাছাড়া বাড়িতে কাউকে বলেও আসিনি। কল করে দাও কাউকে। ভাত না খেলে অন্য কিছু খেয়ে যাও, হালকা কিছু। অনিমা খুব আহ্লাদি স্বরে বলল কথাগুলো। আয়ান মুচকি হাসলো। এবার আর কথা ফেলতে পারবে না সে। এভাবে বললে কোন প্রেমিক পুরুষ প্রেমিকার মুখের উপর না বলতে পারে? ঠিক আছে চলো। আই লাভ ইউ। ভালোবাসি। অনিমা হাসলো। আয়ান সবসময় বাংলায় ভালোবাসি বলে। ইংরেজিতে বললে নাকি মন থেকে ফিল আসে না। আয়নের কি হয়েছে বলো তো? কি হয়েছে? সোহন জিজ্ঞেস করলো। তাহামি বিছানায় ঠিকঠাক করতে ব্যস্ত। দুপুরে খাওয়ার সময়ও কেমন অন্যমনস্ক ছিল। বিকেলে কাউকে কিছু না বলে কোথাও যেন বেরিয়ে গেল। হয়তো অনিমার সাথে কথা কাটাকাটি হয়েছে, কিংবা অন্য কিছু। ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। তুই টেনশন করলে বেবির জন্য ক্ষতিকর হবে সেটা। টেনশন করছি না, এমনি বললাম। তাহামিকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল সোহন, কোনো কিছু ভাবার দরকার নেই তোর। আমি আছি সব কিছুর জন্য। তুই শুধু নিজের আর বেবির খেয়াল রাখবি। আমি আয়নের সাথে কথা বলবো। তাহামি মুচকি হাসলো। ঠিক আছে, ঘুমোচ্ছি আমি। ঘুমা, আমি আছি জেগে। আয়ন ফিরলে দরজা খুলে দেব। আচ্ছা। খানবাড়িতে হই হুল্লোড় পড়ে গেছে। নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছে আয়ান। সবাই বধূ বরণে ব্যস্ত। সবার আন্তরিকতা দেখে অনিমা ভীষণ খুশি হচ্ছে। এবাড়ির লোকগুলো এত ভালো ভেবেই শান্তি লাগছে ওর। লাল টুকটুকে বেনারসি পরে আয়ানের পাশাপাশি দাঁড়িয়ে আছে অনিমা। আয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি। তাহামি বাড়িতেই ছিল, বিয়ে বাড়ি যায়নি। তৃষা, সোহন ওরা গিয়েছিল। তাহামির 6 মাস চলছে। এখন থেকে খুব সাবধানে থাকতে হচ্ছে তাকে। শাশুড়ি, চাচি, মা সবাই ভীষণ চোখে চোখে রাখে তাহামিকে। পাশের বাড়ির বৃদ্ধা সম্পর্কে দাদি হয় ওদের। সবাই দাদির মতোই শ্রদ্ধা করে, ভালোবাসে ওনাকে। আয়ান মুচকি হাসলো দাদির কথায়। তোমার কি হিংসা হচ্ছে ডার্লিং? দুজনের কথার উপস্থিত সবাই হাসতে লাগলো। অনিমাও মুচকি মুচকি হাসছে। কিছু কম পড়বে না দাদি, আমার মন অনেক বড়, দুজনকে ভালোবাসলেও কম পড়বে না। আয়ান হাসলো। আমেনা, মারিয়া সবাই অনিমাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। সোহন
ও আয়ান পেছনে পড়ে রইল শুধু। বুঝলি আয়ান, এই বাড়িতে ছেলেদের বউয়ের কদর বেশি, ছেলেদের কোনো কদরই নাই। আফসোস নিয়ে বলল সোহন। আয়ানের ঠোঁট টিপে হাসল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার মতো এখন আমাকেও সবাই কম কদর করবে, অনিমাকে বেশি ভালোবাসবে। ঠিক বলেছি না ভাইয়া? সোহন ভাবাচাকা খেয়ে তাকালো ওর দিকে, চোখ পাকিয়ে বলল, চুপ, চল চল, বোর কাছে চল, বেশি কথা বলে। আয়ান আর কিছু বলল। ভাইয়ের সাথে বাড়ির ভেতরে যেতে লাগলো। আজ রাতটা অনাবিল আনন্দ নিয়ে এসেছে আয়ান ও অনিমার জীবনে। অবশেষে কাঙ্ক্ষিত সেই রাত এসেছে। আয়ানের ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নতুন জীবনের প্রথম অধ্যায়কে বরণ করতে তৈরি নতুন দম্পতি। বৈদ্যুতিক বাতির বদলে ঘর জুড়ে রয়েছে মোমবাতি। বাতাসে মোমবাতির হালকা আলো টিমটিম করে চলছে। তার উজ্জ্বলতা পুরো ঘরটাকে এক আশ্চর্য শান্তিতে ভরিয়ে তুলেছে। কেমন একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়েছে। বিছানার ওপর লাল ও সাদা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে। মাঝখানে হৃদয়ের আকৃতি অর্থাৎ হার্ট শেপ তৈরি করা হয়েছে গাঢ় লাল গোলাপ দিয়ে। বিছানার চারপাশে পর্দার মতো নরম জাল ফেলে রাখা হয়েছে, যার গায়ে ছোট ছোট জলজলের রঙিন বাতি জ্বলছে। বালিশের ওপর রাখা আছে সাদা রঙের মখমলের কুশন। একপাশে ছোট টেবিলে রাখা কাচের ফুলদানি, তাতে রজনীগন্ধার লম্বা স্টিক, যেখান থেকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে। খাটের চারিপাশে একেবারে ছোট্ট ছোট্ট সুগন্ধি মোমবাতি জ্বলছে। ঘরের পর্দাগুলো হালকা সাদা রঙের এবং সেই পর্দার ফাঁকে মোমবাতির আলো ছড়িয়ে পড়ছে, যা ঘরের পুরো পরিবেশ এক উষ্ণতা এবং কোমলতায় এনে দিয়েছে। দেয়ালে ঘরের কোণে আয়নের জন্য একটি ছোট্ট টুকটুকে লাল রঙের গিফটিং বক্স রাখা। সেখানে অনিমার হাতের লেখা ছোট্ট একটি চিঠি। আজকে থেকে তুমি আমার, শুধুই আমার। অনিমা বসে আছে বিছানার মাঝখানে, হার্ট শেপের পাশে। আয়ন কেবল দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। নড়ে চড়ে উঠল মেয়েটা। পরনে তার গোলাপি রঙের শাড়ি, ফুলের সাজ। আয়নের পরনে সাদা রঙের পাঞ্জাবি। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অনিমাকে। তৃষাকে 2000 টাকা দিয়েই পার হয়ে গেছে আয়ান। তাহামির কথা মতো আয়ান রুমে ঢুকতেই বিছানা থেকে নামলো অনিমা। আয়ানকে সালাম করলো মুখে। আসসালামু আলাইকুম। আয়ান মুচকি হাসলো। অনিমার কাঁধে হাত রেখে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমার দুষ্টু অনিমাকে এত ভদ্র হলে তো মানায় না। চোখ তুলে তাকালো অনিমা, চোখ মুখে হাসির ঝিলিক। তাহলে কি তুমি আমার দুষ্টুমি দেখতে চাচ্ছ? অবশ্যই। আয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোচ্ছে। অনিমা একেবারে চমকে গেছে। আয়ান নিজে থেকে কোলে তুলে নিল। আশ্চর্য! তা আজ হঠাৎ নিজে থেকে কোলে নিলে? কারণ এখন তুমি আমার বউ, তোমাকে ছোঁয়ার বৈধতা পেয়ে গেছি এখন। ও, আগেও তো ছুঁয়েছ, তবে নিজে থেকে না। আমি জোরাজুরি করতাম বলে, ভাবতাম তুমি আমার প্রতি আগ্রহ নেও, সেজন্য। অনিমাকে বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল আয়ান। অনিমা কথা শেষ করতে পারল না তাতে। আয়ান অনিমার কপালে আলতো করে চুমু খেলো একটা। অবশেষে চোখ বন্ধ করে ফেলল অনিমা। তোমার প্রতি আগ্রহী বলেই তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম। না জানি কখন সীমা অতিক্রম করে ফেলি, সেই ভয়। প্রেমিকের কাজ তার ফুলের মতো প্রেমিকাকে রক্ষা করা। রক্ষক যদি ভক্ষক হয়, তবে বাকিদের সাথে রক্ষকের কি পার্থক্য রইল? প্রেয়সীর গায়ে কলঙ্কের দাগ লাগতে না দেওয়াই প্রকৃত প্রেমিকের ধর্ম। অনিমা লম্বা নিঃশ্বাস ফেলল। আয়নের গলা জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, তোমার ভাষণ বন্ধ করো। এত ভালো দরকার আমার নেই, একটু এত খারাপও ভালো। যেমন নায়কের থেকে ভিলেন বেশি ভালো, ভালো লাগে তেমন। পাগলি। হয়ে যাও। দাঁড়াও, মোমবাতি অফ করে আসছি। অনিমা মুচকি হেসে আয়ানকে ছেড়ে দিল। দুটো মোমবাতি রেখে বাকিগুলো নিভিয়ে দিয়ে এলো আয়ান। অনিমা বসে বসে গোলাপের পাপড়ি দেখছে। লাল গোলাপ বেশি ভালো লাগে ওর। আচ্ছা, আমাদের বেবি হবে কবে? অনিমার এমন প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে আয়ান। মোমের আলোতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, কিন্তু মেয়েটা এই মাত্র বলল কি, আগে তুমি বড় হও, তারপর। আমাকে কোনো জায়গা থেকে ছোট মনে হয় তোমার? হাতটা সবাই ঠিকঠাক, বয়স 29 হবে 2 মাস পর। ঠিক আছে, 20 বছর হোক, তারপর। সত্যি? আয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে বুকে শুয়েছে অনিমা। হ্যাঁ, 3 সত্যি। লাভ ইউ হাবি। হাবি? আগে বলো লাভ ইউ টু।
আই লাভ ইউ টু। হাজবেন্ড, হাবি, ওকে হাবি। ফিক করে হাসলো আয়ান, দু হাতে বুকে জড়িয়ে নিল অনিমাকে। ওকে। অবশিষ্ট মোমবাতিটুকুও ফুঁকে দিয়ে নিভিয়ে দিল আয়ান। অনিমাকে নিজের কাছে টানলো। যতটা কাছে টানলে দুজন মিলেমিশে একাকার হওয়া যায় ঠিক ততটা। কি সমস্যা? ঘুমোচ্ছ না কেন? বারবার কোমরে হাত রাখছো কেন? পেছন ফিরে শুয়ে আছে তাহামি। সোহন বেচারা বারবার বউকে আদর করার চেষ্টা করছে, কিন্তু বউ বুঝেও না বোঝার ভান করে ব্যস্ত। এমন করছিস কেন? একটু কাছে আয় না। তোমারও বা এত কাছাকাছি আসতে হবে কেন আজ? গতকাল তো করলে আদর। না মানে আজকে আয়নের বাসর। তাহামি সোহনের দিকে ফিরে তাকালো এবার। সোহন মিটিমিটি হাসছে। অসভ্য লোক একটা। ছোট ভাইয়ের বাসর রাত, তাতে তোমার কি? আরে আমি কদিন নিয়ে কিছু বলেছে? আমি জাস্ট বললাম ওদের বিয়ে বাসর দেখে আমারও বিয়ের কথা মনে পড়লো। আমাদের বাসরও তো ওদের মতো হয়নি। তা ঠিক। পুচকে কি নড়াচড়া করছে আজ? তাহামির পেটে হাত রেখে শুধালো সোহন। তাহামি হেসে বলল, আলহামদুলিল্লাহ। ঘুমোতে দাও। সোহন জড়িয়ে ধরতে চাইলে তাহামি দূরে সরে গেল। এই তাহামিকে চেনে না সোহন। তাহামি কখনো এসব বিষয় না করে না, উল্টো আগ্রহী থাকে। তাহলে কি মেয়েটা কোনো কারণে অভিমান করেছে? ভাবতে লাগলো সোহন। কি হয়েছে, কি হয়েছে ভাবতে ভাবতে মনে পড়লেও বিয়ে বাড়িতে একটা মেয়ের সাথে কথা বলছিল সোহন, আর বাড়ি ফিরে সে কথা তাহামিকেও বলেছিল। তাহামির এক বান্ধবী সোহন বিবাহিত না জেনেই প্রপোজ করে বসেছিল। সেসব তাহামিকে বলতে বলতে হাসছিল সোহন। সোহন লম্বা নিঃশ্বাস ফেলল। তার বউ যে কী লেভেলের হিংসুটে তা তো জানি, তবুও কেন এইসব বলতে গেল ভেবেই নিজেকে আহাম্মক মনে হচ্ছে ওর। শোন না। কি? আই লাভ ইউ। ভালো। তাহমি? আবার কোন ভাল? রাগ করিস না। কিসের রাগ? আমি কোনো রাগ করিনি ভাই। আগে জামাই বল। বলবো না। বাহ, আমার বাচ্চা পেটে নিয়ে আমাকেই ভাই ভাই ডাকছে। ঠিক আছে, অন্য কাউকে ডাকবো তাহলে। তাহমি যে খুব গম্ভীর হয়ে আছে সেটা ওর কথাবার্তা বুঝতে পারছে সোহন। কেস জন্ডিস, কি করবে বুঝতে পারছে না লোকটা। শোয়া থেকে উঠে বসলো সোহন। তাহামি নিজ জায়গায় স্থির হয়ে শুয়ে আছে। এই কান ধরলাম, আর কখনো কোনো মেয়ের কথা তোর সাথে বলবো না। তার মানে তুমি মেয়েদের সাথে কথা বলবে, সেটা আমায় বলবে না? জিহবা কামড় দিয়ে তাকিয়ে রইল সোহন। ধুর, মেয়ে মানুষ সামলানো বড্ড মুশকিল। দূর, মেয়ে মানুষ সামলানো বড্ড মুশকিল। আরে না, আমিও কোনো মেয়ের সাথে জীবনে কথা বলবো না। মানে কাজের বাইরে কোনো কথা তো বলবোই না। প্রমিস করছি রে। প্লিজ একটু হাসি দে। সোহনের কান ধরে দাঁড়িয়ে থাকা দেখে না চাইতেও হেসে দিল তাহামি। সোহন দীর্ঘশ্বাস ছাড়ল। বউটা তাহলে হাসলো অবশেষে। ওকে ওকে, আমার চাচা তো বড়টা, এদিকে আসো তো। এবার ঠিক আছে। সোহন এক লাফে বিছানায় শুয়ে পড়ল। তাহামি নিজ থেকেই জড়িয়ে ধরল তাকে। চুমু দাও। কোথায় দেব বল? কপালে দাও। সোহন তাহামির কপালে চুমু খেলো। তাহামি বরের বুকে মুখ গুজে দিয়ে চোখ বন্ধ করলো। এই বুকেই সব শুকর। খানবাড়ির এখন পরিপূর্ণ। ছেলের বউদের নিয়ে হাসি খুশি সময় কাটাচ্ছে মারিয়া, আমেনারা। তৃষার বিয়ের বিষয়ে সোহন কথা বলছে আজমাইন খানের সাথে। মেয়েটা বিয়ে করতে চায় না, চাকরি করতে চায়। অযথা মতের বিরুদ্ধে গিয়ে সংসার করতে গেলে জীবনের সুখের বদলে অশান্তি আসতে পারে ভেবেই সোহন এই বিষয়ে কথা বলা। বাড়ির সবাই ব্যাপারটা মেনেও নিয়েছে। করুক চাকরি, যখন ইচ্ছা হবে তখন না হয় বিয়ে করে নিবে তৃষা। অনিমা, আর কতক্ষণ লাগবে তোমার? স্যুটবুট পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আয়ান। অনিমা এখনও রেডি হতে ব্যস্ত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে সে। অনিমার বাবার বাড়ি যাবে ওরা। বিয়ের পর একবার গিয়েছিল মাত্র, আর যাওয়া হয়নি। এই তো হয়ে গেছে, প্রায় 5 মিনিট অপেক্ষা করো। তোমার 5 মিনিট মানে 15 মিনিটের সমান। আমি গাড়ি বের করছি, তুমি এসো তাড়াতাড়ি। ঠিক আছে। আয়ান রুম থেকে বেরিয়ে গেল। অনিমা তাড়াতাড়ি রেডি হতে ব্যস্ত হয়ে উঠেছে। এমন সময় তৃষা ঢুকলো রুমে। বেশ হন্তদন্ত হয়েই বলল, ভাবি, আপুর লাভার পেইন উঠেছে, আমাদের হসপিটালে যেতে হবে। তৃষার কথাই চমকালো অনিমা। দ্রুত চুলগুলো খোপা করে নিল সে। চলো চলো, তোমার ভাইয়া গাড়ি বের করতে গেছেন। হ্যাঁ চলো।
রাত থেকেই শরীরটা কেমন অস্থির লাগছিল তাহমির। থেমে থেমে পেটে ব্যথা হচ্ছে, তবে সহ্য করার মতো ছিল ব্যথাটা। কিন্তু সকাল হতেই ব্যথার তীব্রতা বেড়েছে। আর যেহেতু ডাক্তার আগেই বলে দিয়েছিল তাহমির নর্মাল ডেলিভারি সম্ভব না, কিছু সমস্যা আছে, সেই জন্য সোহন আর দেরি করতে চায় না, দ্রুত হসপিটালে নিয়ে যাবে তাহমিকে। বাড়ির সকলেই তাহমিকে নিয়ে ভীষণ চিন্তিত। সবাই ওর সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালে যাওয়ার পথে তাহমির ব্যথা ক্রমশ বাড়ছে। ওর কপালে ঘাম জমেছে, মাঝে মাঝে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিচ্ছে। সোহন ওর পাশে বসে আছে, শক্ত করে ওর হাত ধরে রেখেছে। সোহন বুঝতে পারছে এই মুহূর্তে তাহমির ভয় পাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওকে সাহস দিতে হবে। তুই শক্ত থাকতে, আমরা হাসপাতালে পৌঁছালে সব ঠিক হয়ে যাবে, আর একটু পথ বাকি। সোহন ওর কপালে হাত রেখে বলল। তাহমি চুপ করে আছে। গাড়ির ভেতরে একটা চাপা উদ্বেগ কাজ করছে সবার মধ্যে। আমিনা, মারিয়া, তৃষা সবাই চুপচাপ, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। মনে মনে সবাই সৃষ্টিকর্তার নাম জপ করছে। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা দ্রুত তাহমিকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে গেল। ডাক্তার আগেই জানতেন তাহমির অবস্থা। সোহন কল করেছিল, তাই সময় নষ্ট না করে জরুরি সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি শুরু করলো। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সোহন ওর হাত ছেড়ে দিতে দিতে বলল। যদিও সোহনের নিজের বুক কাঁপছে, তাহমির চোখের জল চিকচিক করছে, শুধু একবার বলল, সব ভালো হবে তো? অবশ্যই হবে। সোহন ধীর গলায় বলল, যদি ওর গলা বুঝে আসছিল। কি হবে না হবে সেসব তো কেউ জানে না, সব কিছুই আল্লাহর ভরসা। অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরে অপেক্ষারত সবাই নিঃশব্দে প্রার্থনা করতে লাগলো, যেন তাহমি আর তার অনাগত সন্তানের জন্য সব ঠিকঠাক হয় সেজন্য। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলে উঠল। সোহন বাইরের চেয়ারে বসে পড়ল, ওর মাথা ঝুঁকে পড়েছে। মুঠো করা হাত দুটো একসঙ্গে চেপে ধরে আছে। তাহমির ব্যথায় কাতরানো মুখটা বারবার ওর চোখে ভাসছে। মেয়েটা কি ভীষণ কষ্ট হচ্ছে ভেবেই বুকটা খা খা করছে সোহনের। আমিনা ও মারিয়া পাশে বসে উদ্বিগ্নভাবে ফিসফিস করে দোয়া পড়ছেন। ফারুক খান বারবার ওটির দিকে তাকাচ্ছেন, যেন কোনো খবর পাওয়ার অপেক্ষায়। সময় যেন থমকে গেছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। সোহনের মনে হচ্ছে এই প্রতীক্ষা অসহনীয়। সে উঠে দাঁড়িয়ে বারবার কাছের দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো খবর আসছে না। অপেক্ষা যেন ফিরোচ্ছে না আজ। আয়ান পায়চারি করে যাচ্ছে। তৃষা আর অনিমা পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ অতি রুমের দরজা খুলে গেল। একজন নার্স বেরিয়ে এলেন, মুখে হালকা হাসি। তৎক্ষণাৎ সবাই নড়েচড়ে উঠল। সোহন এগিয়ে গেল নার্সের দিকে। নার্স নিজ থেকেই বললেন, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। কথাটা শোনার পর যেন পুরো পরিবারের ওপর থেকে একটা বিশাল চাপ সরে গেল। সোহনের বুকের ভেতর জমে থাকা শ্বাসটা এক ঝটকায় বেরিয়ে এলো। 2 মা কান্না চেপে ধরে হাত তুলে শুকরিয়া আদায় করলেন। তাহমি কেমন আছে? উনি এখনো অচেতন, ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর জেগে উঠবে, তখন দেখতে পারবেন। আর বাচ্চা? সোহন দ্রুত জানতে চাইল। নার্স এসে বললেন, একটা ফুটফুটে মেয়ে হয়েছে আপনাদের, অভিনন্দন। সোহন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভিতরে এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে। এতদিন শুধু কল্পনাই ছিল যে অনুভূতি, আজ সেটাই বাস্তব। সে বাবা হয়েছে। ধন্যবাদ নার্স। সোহন ঘরের ভিতর তাকালো। জানালার কাঁচের ফাঁক দিয়ে অপারেশন থিয়েটারের আলো হলুদ পরিবেশে তাহমিকে শুয়ে থাকতে দেখল। তার পাশেই ছোট্ট একটা ওয়ার্মার, সেখানে কম্বল মোড়ানো তাদের মেয়ে। সোহনের চোখ ঝাপসা হয়ে এলো, ধীরে ধীরে হাসলো। বাড়ির সবাই হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে। খানবাড়িতে বহু বছর পর নতুন মেহমান এসেছে বলে কথা। তাহমিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 7 দিন পর সবাই মিলে তাকে আর নবজাতককে বাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ি জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে, বাইরে বিকেলের আলো ম্লান হয়ে আসছে। সোহন পাশে বসে আছে, তার কোলে ছোট্ট মেয়েটা ঘুমিয়ে আছে। নরম তুলতুলে হাত, মুখ, একটা নিষ্পাপ মুখশ্রী। তাহমি ক্লান্ত হলেও চোখে প্রশান্তি। সে সোহনের দিকে তাকিয়ে হাসলো, ধীর গলায় বলল, চাচাতো বর, আমরা এবার সত্যি সত্যি বাবা মা হয়ে গেলাম, তাই না? সোহন মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমাদের ঘরে ছোট্ট রাছুন এসছে রে। ওরা বাড়িতে পৌঁছাতেই সবাই খুশিতে এক দৌড় দিয়ে বেরিয়ে এলো। মা, চাচি, শাশুড়ি, ভাই, বোন সবাই হাত বাড়িয়ে মেয়েটাকে আদর করে বরণ করে নিল। বাড়ির আঙিনায় হাসির শব্দ ছড়িয়ে পড়ল। ফারুক খানের খুশি কে দেখে, নানা হয়েছে বলে কথা। অনিমাও ভীষণ খুশি। বিকেলে সাত্তার শেখ আসবেন এ বাড়িতে নতুন মেহমানকে দেখার জন্য।
আপুদের বেবিটা ভীষণ কিউট হয়েছে গো। বিছানায় বসতে বসতে বলল অনিমা। আয়ান হেসে বলল, তোমারও চাই নাকি কিউট বেবি? চোখ বড় বড় করে ফেলল অনিমা। এক লাফে আয়ানের কোলে চড়ে বসলো সে। আব্বার টিকায়। ঠিক আছে, আপাইদের বেবিটা একটু বড় হোক, তারপর। কেন? তোমার গ্র্যাজুয়েশন শেষ হবে, ততদিনে আর অহনা বড় হলে তাহমি আপাই আমাদের বেবিকেও দেখভাল করতে পারবে। আপাইয়ের বড় শখ আমাদের বেবিকে নিজের হাতে কেয়ার করার। অনিমা ভদ্র মেয়ের মতো মাথা নাড়ালো। তাহলে ঠিক আছে, আই লাভ ইউ হাবি। লাভ ইউ টু। অনিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো আয়ান। চোখ বন্ধ করে রইল অনিমা। বাড়ির উঠোন জুড়ে খিলখিল হাসি ছড়িয়ে পড়েছে। খানবাড়ির আকাশে আজ যেন নতুন রং লেগেছে। প্রেমের মৌসুম শেষ হলো ঠিকই, কিন্তু ভালোবাসার নতুন গল্প শুরু হলো।